আমাদের আজকের গল্প সুকান্ত দাশের কলমে রুদ্রপ্রসাদের নীলকান্তমণি। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, সৌমিক, বর্ণালী, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যোমকেশ চুপ করে বেশ কিছুক্ষণ বসেছিল। তার হাতে একটা খোলা চিঠি। আজ সকালেই চিঠিটা এসেছে। আমি তখন একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই ব্যালকনির কাছে পুটিরামকে চিঠিটা নিয়ে যেতে দেখেও আমি কিছু বলিনি। কারণটা পরেই জানা যাবে। তাছাড়া আমি ব্যোমকেশেরই একটা কাজে ব্যস্ত ছিলাম। খবরের কাগজে পুরনো একটা খবর খুঁজছিলাম। এই কাজে ব্যোমকেশের ঘরে বসে আমার বেশ খানিকটা সময় লেগে গেল। যখন কাজটা শেষ করেছি ততক্ষণে ব্যোমকেশের চিঠিটা পড়া হয়ে গিয়েছে। চিঠিটা যখন সে খুলেছিল তখন তার মুখের হাবভাব ছিল অতি স্বাভাবিক, কিন্তু চিঠিটা বন্ধ করার সময় তার চোখে মুখে একটা অদ্ভুত চিন্তার ভাঁজ ফুটে উঠেছিল। আমি ভাবলাম ব্যোমকেশ হয়তো কিছু বলবে। খবরের কাগজগুলো এক এক করে গুছিয়ে রাখছি, কিন্তু ব্যোমকেশ কিছুই বলছে না। তাই আমি নিজে বাধ্য হয়েই বললাম, আরে কি হলো, এমন চুপ করে গেলে কেন? কি আছে চিঠিতে? চিঠিতে স্বাভাবিকভাবে যা থাকার কথা তাই আছে অজিত। এক ভদ্রলোক কলকাতার বালিগঞ্জে থাকেন, তার পৈতৃক বাড়িতেই। নাম রুদ্রপ্রসাদ সেন। উনি আমায় তার বাড়িতে ডেকে পাঠিয়েছেন কোনো ব্যক্তিগত বিশেষ কারণেই। চিঠিতে তার আসল সমস্যাটার কথা খুলে লেখেননি। আমার মনে হয় উনি চিঠিতে কোনো কিছু জানাতে চাননি বিশেষ কোনো কারণেই। চিঠি খুব বেশি বড় নয়, সামান্য কয়েকটা লাইনই লেখা আছে। তবে প্রত্যেকটা লাইনের মধ্যে বেশ গোছানো একটা ভাব রয়েছে। ভদ্রলোক নিজের পরিচয় না দিলেও তিনি এমন কোনো পেশার সঙ্গে যুক্ত যেখানে তাকে আইন সম্পর্কিত কাজ করতে হয়। তার লেখার মধ্যে দিয়েই সেই দিকটা প্রকাশ পেয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অবাক হচ্ছি আমি এই শেষের কথাটার কারণে। কেন যে তিনি বললেন, এই দেখো, ভালো করে দেখলে তুমিও বুঝতে পারবে। ব্যোমকেশের হাত থেকে চিঠিটা নিয়ে আমি বেশ ভালো করে দেখলাম। খুব বেশি বড় নয়, মাত্র কয়েকটা লাইন লেখা। আজ সকালের পোস্টেই এসেছে। চিঠিটা খুলতেই দেখতে পেলাম উপরে লেখা, নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম রুদ্রপ্রসাদ সেন। আমি বালিগঞ্জের অধিবাসী। বালিগঞ্জের বড় রাস্তার কাছে হরিসাধনের হোটেলের কাছাকাছি খোঁজ করলে সেখান থেকে রুদ্রপ্রসাদ সেনের বাড়ি খুঁজে বের করতে কোনো রকম অসুবিধে হবে না। আশা করব আপনি 2-1 দিনের মধ্যেই আমার কাছে আসবেন। বিশেষ একটি প্রয়োজনে আপনাকে ডেকে আনা। আমি নিজে যেতে পারতাম হয়তো, কিন্তু আপনি এখানে এলে সুবিধে হয়। তাছাড়া আপনি আমার সমস্যার সমাধান করলে আপনার পারিশ্রমিক থেকে আমি আপনাকে বঞ্চিত করব না। পুলিশ সামান্য জড়িয়ে রয়েছে, তবে সেদিকটা আমি দেখতে পারব। আপনি কবে আসতে পারবেন সেটা টেলিফোন করে জানালেও হবে। চিঠি লেখার একটি বিশেষ কারণ রয়েছে। আসলে এই বাড়িতে কাউকে আমি বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। তাই আপনি সরাসরি যদি এসে সব কিছু জানেন সেটা আরো ভালো হয়। টেলিফোনের কথা কখন কে কি শুনবে সে ব্যাপারে তো আমি নিশ্চিন্ত হতে পারবো না। আমি এই চিঠিটা আমার এক বিশ্বস্ত লোককে দিয়ে আপনার কাছে পাঠাচ্ছি। অল্প কয়েকটা কথা বলার পর রুদ্রপ্রসাদবাবু চিঠিটা শেষ হয়েছে। আসলে কি সমস্যা কিংবা কী কারণে তিনি ব্যোমকেশকে ওখানে যেতে বলেছেন সে ব্যাপারে কোনো কিছুই কিন্তু স্পষ্ট করে জানা গেল না। বউঠান ঠিক সেই সময় ঘরে এসেছিল। চিঠিটা দেখে এবং আমাদের কথা শুনে এসে বলল, বালিগঞ্জ বেশি দূরে নয়। তোমরা একটা কাজ করো, আজকে যদি না হয় তাহলে কাল একবার ঘুরে এসো। ভদ্রলোক যখন এভাবে যাওয়ার জন্য চিঠি লিখেছেন তখন একবার যাওয়া প্রয়োজন। অনেক সময় এমন বিপদের আগামবার্তা পেয়ে সেখানে গিয়ে দেখা গেছে যে আসলে সেখানে কিছুই নেই। তাই ভদ্রলোক আসল ব্যাপারটা লেখেনি তখন আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। বিশেষ করে সন্দেহ হচ্ছে কারণ তিনি চিঠিতে লিখেছেন অর্থাৎ যাতে খোঁজ খবর আমরা বার করতে না পারি। আচ্ছা অজিত, তুমি একটা কাজ করতে পারো। তুমি ওই হরিসাধনের হোটেল এবং রুদ্রপ্রসাদ সেনের বাড়ি
এই দুটো ব্যাপারে আজকের মধ্যে একটু খোঁজ খবর নিয়ে দেখো তো, এমন কোনো ব্যাপার ঘটেছে নাকি। তাহলে কাল সকালেই আমরা একবার যাব। ব্যোমকেশ কথাটা অকারণে বলেনি। আসলে আজ আমাদের দুপুরের দিকে একবার বেরোনোর প্রয়োজন আছে, এবং সেই সূত্রেই বালিগঞ্জের জায়গাটা থেকে একটু ঘুরে আসবার কথা বলেছে। আর আগেই বলেছি, ব্যোমকেশ একটা কাজে দুপুরের দিকে ব্যস্ত থাকবে বলে জানিয়েছিল। তাই একটু পরে দুপুরে খাওয়া দাওয়া সেরে ব্যোমকেশ নিজের মতো বেরিয়ে পড়ল। আর আমিও বেরিয়ে পড়লাম আমার একটা ছোট্ট কাজ ছেড়ে হরিসাধনের ছোটোখাটো হোটেলটা খুঁজে বার করতে বালিগঞ্জের কাছে। হোটেলের নাম শুনে ছোটোখাটো মনে হলো, দেখলাম বেশ বড়। হরিসাধনের ভাতের হোটেল। সেখানে ভেতরের দিকে এবং বাইরের দিকে খড়ের চাল দিয়ে ঘেরা খানিকটা জায়গায় টেবিল চেয়ার পেতে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমি প্রথমে সেখানে ঢুকতেই বোধহয় একজন আমাকে দেখে খদ্দের ভেবে বসেছিল, কিন্তু আমার মুখে রুদ্রপ্রসাদ সেনের নাম শুনতে সে আমার দিকে ভালো করে তাকায়। তারপর বলে যে রুদ্রপ্রসাদ বাবুদের বাড়িতে যাবেন না হয় ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি? আমি বললাম, ভদ্রলোকের সঙ্গে একটু দরকার আছে, উনি আমায় ডেকে পাঠিয়েছেন, তবে এর আগে কোনো দিন আসা হয়নি তাই। লোকটি এবার একটু নিশ্চিত হয়ে আমাকে ঠিকানাটা ভালো করে বলে দিল। আমিও সেই মতো তার দেওয়ার ঠিকানা ধরে রুদ্রপ্রসাদ সেনের বাড়িটা খুঁজে বার করলাম। পুরনো আমলের বাড়ি, দোতলা। বাড়ির চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা, এবং পাঁচিল মাঝে মধ্যে যে মেরামত করা হয়েছে সেটাও স্পষ্টভাবে বোঝা যায়। বাইরে থেকে দেখে মনে হলো ওপরতলা এবং নিচের তলা মিলিয়ে বেশ কয়েকটা ঘর রয়েছে। আমি বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। দারোয়ান গোছের কারোর থাকার কথা ছিল, কিন্তু এমন কাউকেই দেখতে পেলাম না। বাড়িটা একটু ভেতরের দিকে। বালিগঞ্জ এলাকা হলেও বড় রাস্তা থেকে ভেতরের দিকে ঢুকে বাড়িটা যেখানে রয়েছে তার আশেপাশে এবং পেছনের দিকে খানিকটা মাঠের মতো জায়গা রয়েছে। সামনের দিকে এগিয়ে গেলে অবশ্য কয়েকটা বাড়ি ও ঘর রয়েছে। গোটা জায়গাটাই দেখা হলো। এমন সময় দেখি এক ভদ্রলোক মধ্যবর্তী বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। আমি তাকে দেখে অন্যমনস্কর মতো এদিক ওদিক হাঁটতে লাগলাম। ভদ্রলোক সোজা বাড়ির সামনে বড় দরজা খুলে ভেতরে ঢুকে আবার সেটা বন্ধ করে দিলেন। তারপর ভেতরের দিকে চলে গেলেন। মনে মনে ভাবলাম, এই বাড়িরই কেউ হবে বলে মনে হচ্ছে। তাই রুদ্রপ্রসাদ সেনের সঙ্গে এই লোকটির সম্পর্ক চিঠিতে তেমন কিছু লেখা নেই, অথচ বাড়ির ভেতরে সামান্য যে শব্দ পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে বাড়িতে বেশ কিছু লোকজন রয়েছে। যাক, কাল যখন ব্যোমকেশের সঙ্গে এখানে আসবো তখনই না হয় সব কিছু দেখা যাবে। কিন্তু সমস্যাটা কী সেটা তো হোটেলের লোকটা কিছু বলল না, অথচ বোঝা গেল রুদ্রপ্রসাদ সেনকে সে ভালোভাবেই চেনে। আশেপাশে একবার খোঁজ নিয়েও দেখতে হবে নাকি। যেমন ভাবা তেমনি কাজ। আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম, অবশ্য সরাসরিভাবে নয়, একটু ঘুরিয়ে। ব্যোমকেশের কাছে এই ব্যাপারটা আমি বেশ ভালোভাবেই শিখেছি, কিন্তু কোনো লাভ হলো না। মনে হলো যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে সেটা রুদ্রপ্রসাদ সেন ঘর থেকে বেরোতেই দেয়নি। কিন্তু কি এমন সমস্যা যার জন্য সরাসরি ব্যোমকেশ বক্সিকে তিনি নিজের বাড়িতে ডেকে পাঠালেন? না, কাল না আসা পর্যন্ত এই রহস্যের কোনো উন্মোচনই করা যাবে না। এরপর দেরি না করে বাড়িতে ফিরে গেলাম। সন্ধ্যের দিকে ব্যোমকেশকে সমস্ত কথা খুলে বলতেই ব্যোমকেশ হাসতে হাসতে বলল, তুমি যে নিজে থেকে বাইরে খোঁজ খবর নেবে সেটা আমি ভাবিনি। তবে তোমার বলা উচিত ছিল, ভদ্রলোক চিঠিতে কথাটা লেখেনি যখন তিনি বাইরের কাউকেও জানাননি। আর সমস্যা হলো, রুদ্রপ্রসাদবাবু একসময় উকিল ছিলেন। বর্তমানে উনি অনেক দিনই হলো রিটায়ার করেছেন, কিন্তু তিনি একটু রক্ষণশীল ধরনের মানুষ। বিশেষ করে বাড়ির কোনো সমস্যা উনি বাইরে বার করতে চান না। তারপরেও যখন উনি আমায় ডেকে পাঠিয়েছেন, তার মানে বুঝতে হবে সমস্যাটা বেশ গুরুতর। কিন্তু পুলিশ তো ব্যাপারটা জানে এবং নিজেই চিঠিতে বলেছেন যে পুলিশের সঙ্গে এ ব্যাপারে সাহায্য পাওয়া যাবে। তাহলে তুমি ভুলে যাচ্ছ অজিত, তিনি একজন আইনজীবী ছিলেন। অর্থাৎ আইনের সমস্ত ফাঁক ফোকর তার জানা আছে, এবং পুলিশের সঙ্গেও তার পরিচিতি বেশ ভালোই রয়েছে। আর মিস্টার রায়ের সঙ্গে আমাদের পরিচিতি আছে। আমরা যদি কোনো কিছু মিস্টার রায়কে বাইরে বলতে বারণ করি কিংবা নিজেদের মতন করে কোনো কিছু তদন্ত করতে বলি, তাহলে উনি তেমনটাই করবেন। তার মানে তুমি বলতে চাইছো এই রুদ্রপ্রসাদ বাবুর কেসটা পুলিশ গোপনে দেখাশোনা করছে? যাই হোক, ব্যোমকেশকে আর এ ব্যাপারে বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। তাই বুঝতে পারছিলাম যে রুদ্রপ্রসাদ সেনের চিঠিটা নিয়ে বৌঠান পর্যন্ত বেশ কৌতূহলী হয়েছে। এমন কি সমস্যা আছে
যার জন্য প্রাক্তন আইনজীবীকে ব্যোমকেশের শরণাপন্ন হতে হলো, সেটা জানার জন্য পরের দিন সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দোতলার বসবার ঘরে আমি, ব্যোমকেশ ও রুদ্রপ্রসাদ সেন তিনজন বসেছিলাম। চায়ের পর্ব প্রায় শেষের পথে। টুকিটাকি সাধারণ আলাপ পরিচয় ছাড়া আর তেমন কোনো কথাই হয়নি। রুদ্রপ্রসাদবাবুর চেহারা বেশ ভারী এবং লম্বা। যেখানে আমরা বসে আছি সেই ঘরটাও বেশ সুন্দর করে সাজানো। আলমারিতে বেশ কিছু মোটা মোটা আইনের বইপত্র, অন্তত সেটা তো স্বাভাবিক। তাছাড়া বাকি ঘরে যে নারীর হাতের পরিচর্যা সবসময় পড়ে সেটা ভালোই বোঝা যায়। রুদ্রপ্রসাদবাবু চায়ের কাপটা শেষ করলেন, তারপর সেটা সামনে ছোট টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আপনাকে এমনভাবে বিব্রত করে আমার কাছে ডেকে আনার পিছনে যে একটি নির্দিষ্ট কারণ রয়েছে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। বেশ বুঝতে পারছি। কিন্তু রুদ্রপ্রসাদবাবু, আপনার সংরক্ষণাগারে মানে সংগ্রহালয়ের যেখানে ভিড়েগুলো আছে তার মধ্যে কি কোনো কিছু চুরি গিয়েছে? এই কথায় শুধু রুদ্রপ্রসাদবাবু একা নয়, আমিও পর্যন্ত ব্যোমকেশের দিকে অবাক হয়ে তাকালাম। রুদ্রপ্রসাদবাবুর মুখের কোণে একটা সামান্য হাসি ফুটে উঠেছে। তিনি বললেন, আপনি কি করে জানলেন তা আমি জানি না। আপনি যখন ব্যাপারটা জানতে পেরেছেন তখন আপনার কাছ থেকে আর আলাদা করে লুকিয়ে কিছুই বলবো না, যদিও সব কিছু আপনাকে বলবো বলেই ডেকেছি। যাই হোক, আমার সংগ্রহশালায় যে অনেক দামি জিনিস রয়েছে, মূল্যবান হিরে রত্ন জহরত রয়েছে, সে কথা আপনি যখন জানেন তখন সে ব্যাপারে আর কিছু বলছি না। আসলে আইনজীবী হলেও রত্ন সংগ্রহের একটা শখ ছিল আমার চিরকাল। তাছাড়া আমার এই বাড়িটা দেখে আপনি বুঝতেই পারছেন, আমি পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি অনেক কিছু। শুধু টাকা পয়সা নয়, বেশ কিছু জমি জমা, কলকাতা শহরে দুটো বড় বড় বাড়ি, এ সমস্ত কিছুও পেয়েছি। তবে সমস্ত কিছু বিক্রি বাটা করে টাকা পয়সা আমি জমিয়ে রেখেছি অনেক। তাছাড়া নিজে কাজ করার সময় যা জমেছে তা নেহাত কম কিছু নয়। তাছাড়া আমার দুই ছেলের মধ্যে একজন বর্তমানে উকিল আর একজন ব্যবসা নিয়ে দেখাশোনা করছে, তাই তাদের ওপরে সংসারের ভার ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত মনে আমার জমানো টাকা পয়সা দিয়ে ওই রত্ন সংগ্রহের কাজ করে চলেছিলাম। তবে এই বছর তেমন কোনো রত্ন খুঁজে পাইনি সংগ্রহ করবার মতো। আচ্ছা, এবার আসল কথাখানা বলি। রত্নগুলো যে ঘরে থাকে সেটা ওপরের কোণার ঘর। ওই ঘরে দুটো তালা দেওয়া থাকে, আর ওই তালা দুটোর দুটো করে চাবি রয়েছে। একটার চাবি থাকে আমার কাছে এবং আর একটার চাবি থাকে হচ্ছে আমার ওই পুরনো ম্যানেজার গোবিন্দর কাছে। পুরনো ম্যানেজার বলছি তার কারণ রয়েছে, গোবিন্দ মাসখানেক আগে কাজ ছেড়ে দিয়েছে গোবিন্দর শারীরিক অসুস্থতার জন্য। শরীরের জন্য সে সময় কাজ থেকে ছুটি নিয়েছিল, কিন্তু তারপরে সে আর কাজে আসেনি। তবে তারপরে নতুন ম্যানেজারের ব্যবস্থা এখনো করা হয়ে ওঠেনি। গোবিন্দ আমাদের বিশ্বস্ত লোক, তাই তার এমন দুঃসময় তাকে সাহায্য করা আমাদের উচিত ভেবেছিলাম। তাই আরও মাসখানেকের ছুটি আমি ওকে দিয়েছি এবং তারপরে সে... গোবিন্দর ঠিক কি হয়েছে, মানে আপনাদের ম্যানেজারের? ডাক্তারের সঙ্গে আমি নিজে কথা বলেছি। তার লিভারে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় থাকে। প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপরে সেখানে বেশ কিছুদিন থাকার পরে নানান পরীক্ষা টরীক্ষা করে ডাক্তাররা লিভারের কথাটা জানতে পেরেছিল। তবে তার সঙ্গে এটাও বলেছিল যে মাস দুয়েক ভালো ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। প্রথমে আমি ভেবেছিলাম বেশি সময় লাগবে না, কিন্তু এখন দেখছি সত্যিই সময় লাগছে। তার মানে ওই ঘরের চাবি আপনার কাছে এবং গোবিন্দর কাছে, এই দুজনের কাছে ছাড়া আর কারোর কাছেই থাকে না? না, থাকে না। এমনকি আমার ছোট ছেলে বড় ছেলের কাছেও ওই ঘরের চাবি কখনোই আমি দিই না। সত্যি বলতে তারা এসব ব্যাপার নিয়েও থাকে না কখন। এবারের কাজের লোক নিশিকান্ত ছাড়া বাইরের লোক বলতে ওই গোবিন্দই ছিল। আপনি এই ঘরের সমস্যাগুলো একটু দেখেছেন। একতলাতেই সবাই থাকে, দোতলায় এই ঘরে থাকি শুধু আমি।
শেষের ঘরটা ছিল রত্ন সংগ্রহের জন্য, আর এই মাঝের ঘরটা ছিল আমার স্ত্রীর। সেটা এখন ওরকমভাবেই বন্ধ থাকে। তবে পুরনো কিছু জিনিসপত্র, মানে ওই স্টোর রুমের মতো মাঝে মাঝে ওই ঘরে রাখা হয়। একতলায় 4টে ঘর রয়েছে, তার মধ্যে 2 ছেলে 2টো ঘর, আর নিশিকান্ত একটা ঘরে থাকে। একটা ঘর ফাঁকাই থাকে, কোনো কাজে বসার জন্য কিংবা অন্যান্য কাজে ওই ঘরটাকে খোলে শুধু। বুঝতেই পারছেন, আমি ছাড়া দোতলায় চট করে কেউ ওঠে না, খুব প্রয়োজন না হলে নিশিকান্ত পর্যন্ত দোতলায় আসে না। গোবিন্দ যতদিন ছিল, গোবিন্দই দোতলায় আমার সমস্ত কাজ করত। আচ্ছা, আপনি বলছেন আপনাদের জমি জমা বাড়িঘর যা যা আছে সবকিছুই আপনি বিক্রি করে ফেলেছেন। তাহলে আপনার ম্যানেজার মানে গোবিন্দ ঠিক কি কাজ করত? কলকাতার বড় আদালতের আইনজীবী ছিলাম আমি। নানান প্রয়োজনে এখনো মাঝে মাঝে নতুন আইনজীবী এবং আইনি পরামর্শের জন্য অনেকেই আমার কাছে আসে। তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের সময়ের তারিখ ঠিক করা, সমস্ত কাজকর্ম করতে হয় গোবিন্দকে। গোবিন্দ পড়াশুনো জানা ছেলে, তাছাড়া জমি জমা বাড়িঘর সমস্ত বিক্রি করে দিলেও তার মধ্যে খানিকটা এখনো রয়েছে। তাছাড়া আমি নিজেও পরবর্তীতে একটা জায়গা কিনেছিলাম এখানে নতুন করে একটা বাড়ি করব বলে। সে বাড়ি করে ওটা আর হয়, সেই জমি জমার ওপর দেখাশোনা করে। সত্যি বলতে, আমি বাড়ি থেকে বেরোই না বললেই চলে, আমার সমস্ত কিছুই গোবিন্দ দেখাশোনা করে। তবে হ্যাঁ, আমার এক ভাইপো আছে, অরুণ। ওই নিশিকান্ত যে ঘরে থাকতো সেই ঘরে অরুণ থাকে মাসখানেক হলো। নিশিকান্ত একতলার বসার ঘরের কাছেই একটা ব্যবস্থা করে নিয়েছে। আপনার বাড়ির লোকের পরিচয় মোটামুটি পাওয়া গেল রুদ্রপ্রসাদ বাবু। অর্থাৎ আপনাদের বাড়িতে আগে 8 জন ছিল, বর্তমানে 7 জন। কিন্তু আসল সমস্যাটা কি হয়েছে? আমার তো এখন মনে হচ্ছে আপনার যত্নের সংগ্রহশালা থেকেই কিছু চুরি গেছে। আপনি ঠিক কথাই বলেছেন। অন্য কিছু চুরি হলে হয়তো আমি এত বেশি চিন্তিত হতাম না, কিন্তু ওখান থেকে চুরি গিয়েছে আমার সব থেকে প্রিয় এবং সব থেকে দামি নীলকান্ত মণি। নীলকান্তমণির কথাটা শুনে আমি চমকে উঠলাম। এর আগেও একটা নীলকান্তমণির কেসে ব্যোমকেশের সঙ্গে আমাকে হাত লাগাতে হয়েছিল। আজকে আবার সেই নীলকান্তমণি। নীল রঙের এই মণির দাম যে অনেক, সেটা আমি নিজেও জানি। ব্যোমকেশ চুপ করে তাকিয়ে রইল। রুদ্রপ্রসাদবাবু বোধহয় আমাদের প্রতিক্রিয়া দেখবার জন্য অপেক্ষা করছিল। উনি আবার বলতে শুরু করলেন। ওই নীলকান্ত মণি আমার কাছে এসেছিল আজ থেকে বছর খানেক আগে। বর্তমানের এক জমিদার বংশের কাছে ওই নীলকান্ত মণি ছিল। আপনি জানেন ব্যোমকেশবাবু, সমস্ত জিনিসপত্র সোজা পথের চেয়ে মাঝে মাঝে ঘুর পথে কিংবা বাঁকা পথে কিনতে হয়। আমি সেটা যে একেবারেই করিনি তেমনটা নয়, তবে তবে যেখানে ওই আইনি পথে কিংবা সোজা পথে কিছু করা সম্ভব হতো না, একমাত্র শিখে নিয়েই করতাম। বর্ধমানের সেই জমিদারের নীলকান্ত মণি বাঁকা পথে আমার হাতে আসার একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ আমি না নিয়ে খবর পেয়ে সোজাসুজি জমিদারের সঙ্গে কথা বলি, গোবিন্দকে পাঠাই। এই সমস্ত কাজ গোবিন্দ আমার হয়ে করে। কোথাও কম দামে হীরের পাথর খোঁজ পেলে সেখানে গিয়ে এসে দেখাশোনা করে নিয়ে আসে। আপনাকে বলতে ভুলে গিয়েছি, গোবিন্দ কিন্তু একজন ভালো জৌরি। তার বাবা এক সময় এই কাজ করত, তাই সে তার কাছ থেকে এটা শিখেছে। এই একটা কাজের জন্য তাকে আমার বেশ ভরসাযোগ্য এবং বিশ্বস্ত বলে মনে হয়। গোবিন্দর যাচাই করা কোনো পাথর আজ পর্যন্ত মিথ্যে হয়নি। প্রথম প্রথম আমি তার যাচাই করা পাথর অন্য একজনকে দিয়েও যাচাই করে দেখতাম। সে যাই হোক, কিন্তু সেই নীলকান্ত মণি কাল হঠাৎ করে তার জায়গা থেকে উধাও হয়ে গিয়েছে। বাড়ির ভিতরে এই ব্যাপারটা রয়েছে। পুলিশে আমার একজন চেনা রয়েছে, তাকে খবরটা দিতেই সে ভেতরে ভেতরে খোঁজ খবর চালাচ্ছে, কিন্তু খবরটা যে বাইরে পর্যন্ত যাক সেটা আমি মোটেই চাইনি। এই কারণেই আপনাকে চিঠিটা আমি লিখেছি। এই চিঠিটা আমি পাঠিয়েছিলাম আমার ভাইপোর হাত দিয়ে, কারণ আমার 2 ছেলের মধ্যে কাউকে আমি এই ব্যাপারে বিশ্বাস করে উঠতে পারছি না। কেন ছেলেদের বিশ্বাস করতে পারেন না কেন? প্রথমত, আমার জমানো টাকা এবং আমার সম্পত্তি আমি কোন পথে খরচ করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।
এই রত্ন কেনার বিষয়ে আমার ছোট ছেলে কিংবা বড় ছেলে কেউই কখনোই আমার সঙ্গে একমত হতে পারেনি। আর তাছাড়া আমার দুই বৌমা কিন্তু আমার এই ব্যাপারে মদত তারা যেমন দিতে তেমনই আমার কেনা পাথরগুলোর প্রশংসা করতো। হ্যাঁ, আবার মাঝে মাঝে আমার হয়ে তাদের স্বামীদের সঙ্গে, মানে আমার দুই ছেলের সঙ্গে ঝগড়া পর্যন্ত করতো। একথা বলতে বলতেই রুদ্রবাবু সামান্য হেসে ফেললেন। আমিও আরেকটু হলেই হেসে ফেলছিলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। ব্যোমকেশ গম্ভীর গলায় বলল, আর কাজের লোক নিশিকান্ত, তাকে কি সন্দেহ করছেন? সন্দেহ করতে চাইছি না ব্যোমকেশবাবু, কিন্তু সন্দেহ হয়েই যাচ্ছে। ওই নীলকান্ত মনের দাম 3 লক্ষ টাকার কম নয়। এতগুলো টাকার জন্য যে কেউ খারাপ কাজ করতে পারে। আপনি ভুলে যাচ্ছেন আমি হলাম একজন আইনজীবী। এই পথে অনেক মানুষকে দেখেছি যারা আপাতভাবে সাধারণ এবং সরল মনে হলেও আইনের পথে তারা অনেক এমন অপরাধ করেছে যা একজন দুর্ধর্ষ অপরাধীর পক্ষেও করা সম্ভব নয়। লোভের কারণে যে মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে সে কথা আমি ভালোভাবেই জানি ব্যোমকেশবাবু। তাই আমার বৌমাদের পর্যন্ত আমি বিশ্বাস করি না। তবে তারা এখনো পর্যন্ত এমন কোনো কাজ করেনি যাতে আমার তাদের উপর সন্দেহ হয়। তার মানে আপনার ওই নীলকান্ত মণি আপনার ওই শেষের ঘরটার মধ্যে থেকেই হারিয়ে গেছে, কিন্তু যেই ঘরের তালার চাবি আপনার কাছে এবং গোবিন্দবাবুর কাছে ছাড়া আর কারোর কাছে থাকে না, সেই ঘরে কেউ ঢুকলো কি করে? আচ্ছা, আমি একটা কথা বলি। এই গোবিন্দবাবু মানে ম্যানেজার অসুস্থ হওয়ার পরে এখান থেকে চলে যান, এবং তারপরেই ব্যাপারটা ঘটেছে। ঘটনাটা ঘটেছে কবে? ঘটনাটা ঘটেছে আজ থেকে 3-4 মতো আগে অচিতবাবু। হ্যাঁ, সেদিনই যে ব্যাপারটা আমি জানতে পেরেছিলাম এমনটা নয়। তার পরদিন সকালে যখন ঢুকেছিলাম তখন জানতে পেরেছিল, কিন্তু ঘরের মধ্যে নীলকান্ত মণিটা কোথাও নেই। তারপরেই পুলিশকে খবর দিই, পুলিশে আসে, তদন্ত চলে, কিন্তু ঘরের বাইরে গোটা ব্যাপারটাকে বার করতে চাইনি। তারপরেই তো আপনাকে আসতে বলি, মানে যেদিন আপনাকে বলেছিলাম তার আগের দিন পুলিশ এসেছিল। মনে মনে একটা হিসেব করে নিলাম আমি। অর্থাৎ যেদিন চুরি হয় তার পরের দিন পুলিশ এখানে আসে, এবং তারপরের দিন রুদ্রপ্রসাদবাবু আমাদেরকে চিঠি লেখেন, এবং তার পরের দিন আমরা এখানে এসে উপস্থিত হই। অর্থাৎ চুরি হওয়া জিনিসের সঙ্গে আজকের সময়ের মধ্যে প্রায় 4 দিনের পার্থক্য। আচ্ছা, যদি একবার কিছু মনে না করেন, মানে ওই ঘরটা একবার যদি দেখতে পেতাম তাহলে ভালো হতো। আসলে বুঝতেই পারছেন, জায়গাটা না দেখে কোনো কিছু বলাটা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আমার সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই ঘটনার পর দোতলায় সবার ওঠা একরকম বারণই করে দিয়েছি। আমি না চাইলে কেউ যেন দোতলায় না ওঠে, কিন্তু একটা কথা আমি অস্বীকার করব না ব্যোমকেশবাবু, এ বাড়িতে প্রায় সবাই আমার কথা ভালোভাবেই শোনে। আমার কথার অন্যথা কেউই করে না। তাই ওই নীলকান্ত মণিটা ওখান থেকে চলে যাওয়ার পরে আমি নিজেও কেমন যেন একটু চিন্তায় রয়েছি। রুদ্রপ্রসাদবাবুর সঙ্গে আমরা এই পাশের ঘর পেরিয়ে একদম শেষের দিকের ঘরটার দরজার কাছে গিয়ে পৌঁছেছি। দরজায় সত্যি দুটো তালা ঝুলছে। দুটো চাবি দিয়ে দুটো তালা খুলে ঘরের দরজাটা খুলে দিলেন রুদ্রপ্রসাদবাবু। ভেতরে ঢুকে আলো জ্বালতেই এবং তারপর চারিদিকে চোখ দিয়ে তাকাতেই আমরা অবাক হয়ে গেলাম। দেওয়ালের কাছে ছোট্ট বেঞ্চের মতো একটা থাক, এমনকি কোথাও কোথাও কাচের শোকেসের মতো দেওয়ালের সঙ্গে তৈরি করে লাগানো, এবং তার ভেতরে শোভা পাচ্ছে নানা রঙের এবং নানা আকারের পাথর। হিরে, মুক্তো, জহর থেকে শুরু করে কি নেই সেখানে। এমন অনেক রঙের পাথর দেখলাম যেগুলো আজ পর্যন্ত এর আগে আমি কখনো দেখিনি। আর ঠিক ঘরের মাঝামাঝি জায়গায় একটা ছোট্ট লম্বা টেবিলের মতো, তার উপর একটা কাঁচের জায়গা, এবং তার ভেতরে আবার তেমনই পাথর রাখার মতো একটু ছোট্ট জায়গা। সেখানে আঙুল দিয়ে দেখিয়ে রুদ্রপ্রতাপবাবু বললেন, এইখানেই ছিল সে নীলকান্ত মণি। এই ঘরে যে কটা পাথর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাথর ছিল ওইটা। 3 লাখ টাকা ওটার দাম। আমি কমই বলেছি ব্যোমকেশবাবু, তার চেয়েও বেশি হতে পারে ওইটার দাম।
আচ্ছা, ঘরে ওই আলমারি এবং আপনার ওই লম্বা বেঞ্চগুলোর ফাঁকে ফাঁকে দেওয়ালের দিকে এই আয়নাগুলো ঠিক কী কারণে লাগানো হয়েছে? এই ঘরে আলো পড়লে ওই আয়নাগুলোর জন্য আলোটা চারপাশে প্রতিফলিত হয়, তাতে গোটা ঘরটা দেখতে ভালো লাগে। আর এটা তো বুঝতেই পারছেন, এই ঘরের পাথর জাতীয় জিনিসগুলোই রয়েছে, তাই আয়না থাকলে সেগুলো চট করে দেখা কিংবা অন্যান্য কাজে লাগে বলতে পারে। আমার এক শৌখিনতা। এবার আয়নার দিকে চোখ পড়েছিল। ঘরের মাঝখানে সোজাসুজি রাখা একটা কাচের বাক্স ছাড়া অন্যদিকে, মানে যেখান থেকে আমরা ঢুকেছি, তিনটে দেওয়ালে তিনটে দিকে ঠিক তেমনই আয়না লাগানো রয়েছে। ব্যোমকেশ ভালো করে দেখল। সত্যি বলতে আয়নার উপর আলো এসে পড়লে জায়গাটা আরও বেশি ভালো লাগে। ঘরে কোথাও কোনো জানলা নেই। একসময় একটা জানলা ছিল বলে মনে হলো, তবে দেওয়ালের সেই অংশটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঘরের ভেতর নতুন রং করা হয়েছে বলেও মনে হয়। ঘরের ভেতর সব কিছুই তো নতুন করে সাজানো হয়েছে। এই ব্যাপারটা কবে ঘটেছে? মাসখানেক আগে। আসলে বাড়িটা যে পুরনো, বুঝতেই পারছেন দোতলাগুলোতে কেমন ফাটল ধরে গিয়েছে। এই এই যে এই দিকের যে দেওয়ালটা, মানে ওই ওই ঘরের দিকের দেওয়ালটা, ওই দেওয়ালটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনই তো গোবিন্দর শরীরটা খারাপ হয়, তাই কাজটা শুরু হলেও মাঝপথেই থেমে গিয়েছিল। তারপর আমার ভাগ্নে অরূপ চলে আসে এইখানে, তখন সেই কাজকর্মগুলো দেখে। আমার দুই ছেলে নিজেদের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত যে এই সমস্ত দেখাশোনা করা তাদের পক্ষে সম্ভব নয়। আর বুঝতেই পারছেন আমি এইসব দেখতে আর পারবো না, তাই অরূপ ছিল বলেই সমস্ত কিছু ভালো করে আবার নতুন করে দেওয়ালের রং পর্যন্ত করিয়ে সব কিছু সে নিজে সাজিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে থাকা অবস্থায়। আচ্ছা, আপনার এই নীলকান্ত মণি হিরে চলে যাওয়ার পেছনে আপনার কার হাত আছে বলে মনে হয়? ঘরের ভেতর থেকে বাইরের কেউ এসে কাজটা করবে বলে তো মনে হয় না, সেটা আমার মনে হচ্ছে। আর এই কারণেই আপনি চিঠিতে তেমন কিছু লেখেননি, কিংবা টেলিফোন করেও সেটা বুঝতে পারছি। কিন্তু আপনার ঘরে তো কোনো টেলিফোন নেই। একতলায় আছে বড় ছেলের ঘর, আমার ঘরে ছিল, কিন্তু পরে আমার আর ভালো লাগলো না, কারণ টেলিফোন থাকলে নানান সময় নানানকেও ফোন করতেই থাকবে। তাই একতলার ঘরে থাকি, কেউ ফোন করলে বড় ছেলে কিংবা বৌমা ধরে, খুব প্রয়োজন হলে আমি আসতে বলে দিই। টেলিফোনে কথা বলতে বেশি ভালো লাগে না ব্যোমকেশবাবু। বাড়ির সকলের সঙ্গে একবার কথা বলতে হবে, এমনকি নিশিকান্ত এবং গোবিন্দবাবুর সঙ্গে পর্যন্ত। আচ্ছা, এই সময় কাকে কাকে পাওয়া যাবে বলুন তো? আপনার ছেলেদের তো বোধ হয় এই সময় পাওয়া যাবে না। তাহলে আপনার দুই বৌমা এবং নিশিকান্তর সঙ্গে একটু কথা বলে নিন। তারপর না হয় অন্য এক সময় এসে আপনার দুই ছেলের সঙ্গে কথা বলা যাবে। আর বাকি রইল গোবিন্দবাবু, তার সঙ্গে তার বাড়িতে গিয়েই আমরা কথা বলে নেব। আচ্ছা, আপনি ভাগ্নে মানে অরূপবাবু, উনি ঠিক কোথা থেকে এসেছেন? বর্ধমান। তাছাড়া বর্ধমানের কাছেই আমাদের আদি বাসস্থান ছিল, মানে এখানে আমার বাবা আসে আজ থেকে মোটামুটি ওই বছর 40-এর আগে। এ বাড়িটা দেখছেন, এ বাড়িটা আমাদের নিজেদের তৈরি নয়, এ বাড়িটি কেনা। ওই বর্ধমান থেকেই আসে এখানে কি একটা ব্যবসা করতে, তারপর ব্যবসা করবে বলে এখানে এসে পড়ে। তারপর আমার বাড়ির এইসব কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। আর সত্যি বলতে গোবিন্দ ছুটিতে যাওয়ার পর আমার ভাগ্নে অরূপ আমার সমস্ত কাজকর্ম বলতে গেলে একাই দেখাশোনা করছে, তাই গোবিন্দ না থাকার সমস্যাটা আমি খুব একটা বুঝতে পারছি না। তবে অরূপ ভালো ছেলে, গোবিন্দ ফিরে এলে তাকে একটা ব্যবসাপত্রের ব্যবস্থা করে দিতে হবে। এখন যা করছে করুক, বুঝতেই পারছেন, এখন তাকে একটা ব্যবস্থা করে দিলে আমার আবার সমস্যা পড়তে হবে। আচ্ছা রুদ্রপ্রসাদ বাবু, একটা কাজ করুন তো, আপনি এই বাড়ির স্ত্রী লোক দুটিকে বলে দিন যে তাদের সঙ্গে আমরা একটু আলাদাভাবে কথা বলতে চাই। আশা করি আপনার এতে কোনো আপত্তি হবে না। রুদ্রপ্রসাদবাবু রিটায়ার্ড পার্সন হলেও তার বয়স মোটামুটি 60-এর কাছাকাছি হয়ে গেলেও তিনি কিন্তু একেবারে বৃদ্ধ হয়ে যাননি। হাঁটাচলা করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, সমস্ত কিছুই ভালোভাবে করতে পারেন উনি। ব্যালকনির কাছে এসে নিশিকান্তকে দু একবার ডাকতেই নিশিকান্ত ওপরে উঠে এলো। লম্বা চেহারা, কিন্তু রোগা, গায়ের রংটা কালচে, গলায় একটা মোটা গামছা ফেলা, আর গায়ে একটা পাতলা গেঞ্জি আর লুঙ্গি। সে হাত জোর করে এসে দাঁড়াতেই ব্যোমকেশ বলল,
শোনো নিশিকান্ত, আজ তোমার সঙ্গে কয়েকটা কথা বলবো, তারপরে তুমি নিচে গিয়ে তোমার দুই দিদিমণি অর্থাৎ এই বাড়ির বড় বউ এবং ছোট বউ দুজনকে বলবে যে তাদের সঙ্গে আমি কথা বলতে চাই। তারা যেন একজন একজন করে ওপরে এসে আমার সঙ্গে কথা বলো। বড় দিদিমণি আর ছোট দিদিমণি দুজনেই তো রান্নাঘরে রান্না করছে বাবু। আমি গিয়ে বলে দেবো না হয়। আপনি আমায় বলুন না, আপনি কি জানতে চান? নিশিকান্ত, 4 দিন আগে যে দোতলার শেষের ঘরটা থেকে তোমার বাবুর প্রিয় নীলকান্ত মণিটা চুরি গেছে, সে কথা তুমি তো খুব ভালোভাবেই জানো। এবং সে বিষয়ে পুলিশকে কিংবা তোমার বাবুকেও কি কিছু বলেছ? এবার বলো তো, এমন কি কিছু আছে যেটা তুমি ওদেরকে বলনি? দেখুন বাবু, ওই মৌনির ব্যাপারে আমি কিছুই জানি না। ওই ঘরে আমি মাঝে মধ্যে ঢুকতাম, তাও যখন ম্যানেজারবাবু এ বাড়িতে থাকতেন তখন। তিনি দরজা খুলে ওই ঘরটা পরিষ্কার করতে বলতেন, তখন আমি যেতাম। তারপরে ঘর পরিষ্কার করে আবার ঘর থেকে বেরিয়ে আসতাম। ঘরের মধ্যে অনেক দামি দামি পাথর আছে তা আমি জানতাম, কিন্তু কখনো সেসব নেওয়ার তো চেষ্টা করিনি বাবু। যেদিন রাত্রেবেলা চুরিটা হয় সেদিন রাত্রে তুমি কোথায় ছিলে আর কি করছিলে? রাতের বেলা এ বাড়িতে তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে বাবু। খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনপত্র গুছিয়ে শেষের দিকে রান্নাঘরে আমি সব কিছু ধুয়ে রাখি। বাইরে চাপাকল আছে, এই চাপাকলের তলায় জলে রাতে বাসনপত্র ধুয়ে যখন আমি নিজের ঘরে ঘুমাতে যাই তখন অনেক রাত হয়ে যায়। আগে তো আমি ওই শেষের ঘরে থাকতাম, তারপর ভাগ্নেবাবু এলেন। ভাগ্নেবাবু আমার ঘরে থাকেন আর আমি বসার ঘরের কাছে থাকি। সেখানে একটা বিছানার ব্যবস্থা করা আছে, ওখানেই শুয়ে পড়ি রাতে। তাছাড়া সারাদিন গোটা বাড়িতেই তো আমার সময়টা কেটে যায়। রাতের বেলা সেদিনও প্রত্যেক দিনের মতো কাজকর্ম ছেড়ে আমি ঘুমাতে গেছিলাম। দিনের বেলাতে বাবুর ডাক ছাড়া আমি কখনো ওপরে উঠি না। তাহলে রাতের বেলা উপরে উঠে আসবো কেন বলুন তো? আর ও ঘরের চাবি তো ম্যানেজার বাবুর কাছে থাকে, ও চাবি আমি পাবো কোথায়? তোমার বাড়ি কোথায় নিশিকান্ত? আমার বাড়ি ছিল ব্যারাকপুরের কাছে। ভাইয়ের সঙ্গে আইনি মামলায় সর্বশান্ত হয়ে যায়, তখনই বাবু আমাকে আশ্রয় দিয়েছিলেন। আসলে আমি কিছুই করিনি। এই আইনি মামলায় সেইবার সেখান থেকে বাঁচাতে পারিনি। আসলে তার ভাই এমনভাবে সমস্ত যৌক্তিক প্রমাণ তৈরি করেছিল, বুঝতেই পারছেন পঙ্কজবাবু। আদালত সবসময় যে ঠিক বিচার করে সে কথা আমি বলবো না কখনোই। আদালত যুক্তি প্রমাণ সাক্ষীর ওপর ভিত্তি করে যে বিচার করে তা হয় ঠিকঠাক। সে যাই হোক না কেন, সে কথার প্রয়োজন নেই। আপনি জিজ্ঞাসা করুন। এই বাড়িতে কতদিন ধরে আছো? তা প্রায় 7-8 বছর তো হবেই, বা তারও বেশি। এ বাড়িতে আসার পর থেকে এখান থেকে আরও কোথাও যায়নি, তাই ওসব কথা আর মনেও নেই। যদি সবাই মনে করে আমি চুরি করেছি তাহলে আমার আর কিছু বলার নেই। আমি নিজেই সম্পত্তি বাঁচাতে পারিনি, তাহলে যে জিনিস আমি চুরি করিনি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করব কি করে? তবে শুধু সেই রাতে কেন, আমি কোনো রাতেও কখনো দোতলার ওপরে উঠি না। ব্যোমকেশ চুপ করে রইল। তারপর নিশিকান্ত বাইরে চলে গেল। আমি আর রুদ্রপ্রসাদবাবু বসে আছি। রুদ্রপ্রসাদবাবু বললেন, অজিতবাবু, আপনার কি মনে হচ্ছে? ব্যোমকেশবাবুর সঙ্গে তো আপনিও নানান কেসে থাকেন, সমাধান করতে পারেন। আপনি কি বলতে পারবেন? দেখুন, ব্যোমকেশ যখন ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে তখন এখানে আমার সে ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। তবে আমার মনে হয় আপনার কথাটা ঠিকই। এই বাড়িরই কেউ এই কাজটা করেছে, আর যে করেছে তার কাছে চাবি আছে। আচ্ছা, ঘরের তালা নিশ্চয়ই ভাঙা ছিল না, তাই না? শুধু ভাঙা ছিল না তাই নয় অজিতবাবু, আমি তো বুঝতেই পারিনি। আমার কাঁচের সেই বাক্সটা তো আপনি দেখেছিলেন। এই বাক্সটা ওপর থেকে নিচের দিকে নামানো থাকে, তবে নিচের দিক থেকে ক্লিপের মতো দুটো জায়গা রয়েছে যেগুলো দিয়ে আটকানো যায়। তাছাড়া যেখানে নীলকান্ত মণি বসানো ছিল তার চারপাশে আপনি ছোট ছোট খোপের মতনও দেখতে পেয়েছেন। নীলকান্ত মণিটা দেখার পরে ওখানে তাকালেই বুঝতে পারবেন যে মণিটা নেই। তবুও আমি ওই জায়গাটা খুলে দেখেছি, কিন্তু চিন্তা করবেন না, জিনিসটা যদি এখন আপনার কাছ থেকে অনেক দূরে না গিয়ে থাকে তাহলে ব্যোমকেশ এটা ঠিক খুঁজে বার করে আপনাকে দেবে। ব্যোমকেশের ওপর আমার এইটুকু ভরসা আছে। নিশিকান্তের সঙ্গে কথা বলে আমরা নিচে নেমে এলাম। রুদ্রপ্রতাপবাবুকে ব্যোমকেশ শেষের দিকে কি যেন একটা বলল, আমি সেটা শুনতে পেলাম না। নিচে নেমে আমরা প্রথমে গেলাম রুদ্রপ্রতাপবাবুর বড় ছেলে অমরপ্রসাদ সেনের স্ত্রী শিবানীর কাছে। তিনি একটু রাগী ধরনের মহিলা।
তবে পরনে এবং বেশভূষা বেশ ভালো। উনি নিজের ঘরে নিয়ে বসালেন আমাদের, তারপর বললেন, বাবা যে কেন বাড়ির সবাইকে সন্দেহ করছে এটা বুঝতে পারছি না। দেখুন, বাবার ওই পাথর জমানোর ব্যাপারে যে ওনার আপত্তি ছিল তা আমি জানি, কিন্তু তাই বলে নিজের বাড়ি থেকে নিজেদের জিনিসপত্র কেউ চুরি করে নাকি? দেখুন, এই বাড়িতে নিশ্চিতভাবে যে কি হয়েছে সে কথাটা আমি বলতে পারি না। তবে বাড়ি থেকে যখন জিনিসটা চুরি হয়েছে এবং ঘরের তালা খোলা হয়নি, তার মানে এমন কেউ চুরি করেছে যার কাছে চাবিটা ছিল। সেক্ষেত্রে বাড়ির সবাইকেই আমার সন্দেহ করতে হয়, এবং সেক্ষেত্রে আপনি কিংবা আপনার স্বামী অমরপ্রসাদ বাবু পর্যন্ত সন্দেহের তালিকা থেকে বাইরে থাকবেন না। দেখুন ব্যোমকেশবাবু, আমরা চুরি করিনি। ওটা চুরি করে আমাদের কী লাভ হবে? ওনার যথেষ্ট প্রসার আছে। বাবার মতো নাম না হলেও ওনার নামও কিন্তু নেহাত কম নয়। আচ্ছা শিবানী দেবী, আপনার কি মনে হয় ওই নীলকান্তমণি ওই ওপরের দরজার তালা খুলে বাইরে থেকে কেউ নিয়ে আসবে আর সেটা কেউ জানতে পারবে না? ব্যাপারটা সম্ভব হলো কি করে? দেখুন, প্রথমত দোতলার দিকে আমাদের চট করে যাওয়ার প্রয়োজন হয় না। যদিও হয় তাহলেও তা খুব অল্প সময়ের জন্য। রাতের বেলায় দোতলায় শুধু আমরা কেন, নিশিকান্ত পর্যন্ত যায় না। গোবিন্দ যখন ছিল তখন গোবিন্দই বাবার সমস্ত কাজকর্ম করত, আর এখন বাবার ভাগ্নে অরূপ এসেছে যখন, অরূপই সবকিছু দেখাশোনা করে। আপনি বোধহয় অরূপকে জিজ্ঞেস করলে এর থেকে বেশি কিছু জানতে পারবেন। ব্যোমকেশের সঙ্গে শিবানী দেবী আরও বেশ কিছুক্ষণ কথা বলল। তাছাড়া যেদিন চুরিটা হয় সেদিন রাত্রেবেলা শিবানী দেবীর শরীরটা খারাপ হয়েছিল। এই বাড়িতে সবসময় যে ডাক্তার আসে তিনিই এসেছিলেন। সেদিন তিনি সন্ধ্যাবেলায় এখানে এসেছিলেন এবং চলে যাওয়ার পরে শিবানী দেবী সেদিন রাতে ঘুমিয়ে পড়েন। ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে গিয়েছিল। ব্যোমকেশ ডাক্তারের সঙ্গে কথা বলে সে ব্যাপারে জানতে পারে, একথাও তিনি বললেন। তার শরীর অসুস্থ থাকায় অমরপ্রসাদবাবু সেদিন ঘরেই ছিলেন। রাতের খাবার নিশিকান্তই ঘরে দিয়ে যায়। সেদিন ঘর থেকে বেরিয়ে ওপরের ঘরে গিয়ে চুরি করার মতো শক্তি তার পক্ষে এবং তার স্বামী অমরপ্রসাদবাবুর কিছুতেই সম্ভব নয়, এটাই তার বক্তব্য। ব্যোমকেশ উঠতে উঠতে বলল, বেশ শিবানী দেবী, আমি এবার শিবপ্রসাদ বাবুর স্ত্রীর সঙ্গে কথা বলবো। আর তিনি কোথায় আছেন? রান্নাঘরে বোধহয়। আপনি একটু তাকে গিয়ে পাঠিয়ে দিলে খুব ভালো হয়। ব্যোমকেশ আর আমি বসে রইলাম। শিবানী দেবী চলে যাওয়ার পর ললিতা দেবী এসে ঘরে ঢুকলেন। উনি একটু অন্যরকম, শান্তশিষ্ট সাধারণ মহিলা। ললিতা দেবী যখন এলেন তখন তার সঙ্গে নিশিকান্তও এসেছে। ব্যোমকেশ নিশিকান্তকে চলে যেতে বলতেই তিনি বললেন, আসলে কিছু মনে করবেন না ব্যোমকেশবাবু, বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে আমার কেমন যেন একটা লাগে, তাই নিশিকান্ত এখানে থাকলে আমার ভালো লাগবে। নিশিকান্ত সেখানেই দাঁড়িয়ে রইল। দরজার দিকটায় দাঁড়িয়ে রইল সে। ব্যোমকেশ প্রশ্ন করল, যেদিন নীলকান্তমণি চুরি হয় সেদিন রাত্রে আপনি কোথায় ছিলেন? কখন আপনি জানতে পেরেছিলেন বলুন তো যে মণিটা চুরি হয়ে গেছে? নীলকান্তমণি বাবার সবচেয়ে প্রিয় পাথর ছিল। একবার বাবার সঙ্গে উপরের ওই ঘরে গিয়ে নীলকান্তমণি আমি দেখেছিলাম। কাচের মধ্যে নীলকান্তমণিটা খুব ভালো লাগছিল ব্যোমকেশবাবু। যেদিন ওটা চুরি হয় রাতের বেলা, সেদিন তো জানা যায়নি। পরদিন মোটামুটি সকালের দিকে বাবা ওই ঘরে গিয়ে খবরটা দেয়। রাতের বেলায় আমি ঘরেই ছিলাম। সন্ধেবেলায় দিদিকে দেখার জন্য ডাক্তার এসেছিল। ডাক্তার চলে যাওয়ার পরেই আমরা সেদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে তারপর শুয়ে পড়ি। সেদিন উনি একটু দেরি করেই এসেছিলেন। ডাক্তার চলে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর উনি এসেছিলেন। আসলে ব্যবসার কাজে নানার সময় এখানে ওখানে যেতে হয় তাকে, তাই সেখান থেকে ফিরতে দেরি হয়েছিল। আসলে ওনার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না এই সময়, তাই আর কি। আচ্ছা, কিসের ব্যবসা করেন শিবপ্রসাদ বাবু? কাঠের ব্যবসা অনেক দিন ধরেই করছেন, কিন্তু কেন জানি না সেই ব্যবসায় এখনো তেমন কিছু করে উঠতে পারেননি। তবে তাতে কোনো সমস্যা নেই, মানুষটা তো সৎ, তাই ব্যবসার ঘোরপাঁচ খুব একটা ভালো করে বোঝেন না। কত লোক তাকে ঠকিয়ে কত কিছু করে নিয়েছে, তাই উনি এসব নিয়ে কিছু ভাবেন না। ঈশ্বরের কৃপায় যেটুকু আমাদের আসছে তাতেই আমাদের হয়ে যায়। তাছাড়া বড় দাদা আর ওনার মধ্যে কখনো কোনো বিভেদ নেই টাকা পয়সা নিয়ে, এমনকি কোনো কিছু নিয়েই কোনো বিভেদ নেই তাদের মধ্যে, তাই আমাদের কোনো অসুবিধেও হয় না। কিন্তু নীলকান্তমণিটা কে চুরি করতে পারে বলে আপনার মনে হয় ললিতা দেবী? দেখুন, এই বাড়িতে তো আমি কাউকে সন্দেহ করতে পারি না, সবাই বিশ্বাসী লোক। নিশিকান্ত পর্যন্ত এটা করতে পারে বলে আমার মনে হয় না। আর গোবিন্দবাবু? ললিতা দেবী এবার মুখ তুলে তাকালেন ব্যোমকেশের দিকে।
তিনি যেন এটা শুনে অবাক হয়েছেন। তিনি বললেন, কি বলছেন কি? গোবিন্দবাবু তো বাবাকে ওই সমস্ত জিনিসপত্র এনে দিত, কত সাহায্য করেছিলেন। বাবাকে সাহায্য করার জন্য উনি ম্যানেজার হিসেবে তার জন্য টাকাও পেতেন, এ কথাও ঠিক। কিন্তু গোবিন্দবাবুর মতো মানুষ আর একটা দেখাও যায় না। তাই তো গোবিন্দবাবুর অসুস্থতার সময় বাবা বলে দিলেন তার সমস্ত দায়িত্ব বাবার। এমনকি তার ছুটির সময় তার পরিবারের সমস্ত খরচ বাবাই নিজেই বহন করবে। এমনকি আমাদের যে ডাক্তার আসেন সেই ডাক্তারই তো গোবিন্দবাবুকে দেখাশোনা করতেন ভালোভাবে। তার মানে আপনি কাউকে সন্দেহ করতে পারছেন না। বেশ, আপনাদের বাড়িতে নতুন যে লোকটা এসেছিল প্রায় মাসখানেক আগেই, আপনার বর্ধমানের বাড়ির এলাকায় থাকা ওই ভাগ্নে, তার ব্যাপারে কিছু বলতে পারেন? সে তো সবসময় কাজকর্ম নিয়েই থাকে, আজও বাড়িতে নেই, সেই সকালে বেরিয়েছে। আচ্ছা, আপনারা দুপুরের খাওয়া দাওয়া করে যাবেন তো? ব্যোমকেশ উঠে বলল, হাসি মুখে নমস্কার করে বলল, না ললিতা দেবী, সেটা সম্ভব হবে না। আমাদের আরও কিছু কাজ আছে, আমরা এখন আসি। অন্য কোনো এক সময় এসে না হয় খাওয়া দাওয়া করা যাবে। আমরা উঠে পড়লাম। বাইরে বেরোনোর সময় ব্যালকনির কাছে রুদ্রপ্রসাদ বাবুকে আর একবার দেখা গেল। উনি সেখান থেকে নমস্কার করলেন। আমরাও প্রতি নমস্কার করে বাইরে বেরিয়ে রাস্তায় নামতেই ব্যোমকেশকে আমি বললাম, বড় অদ্ভুত ব্যাপার, কেউ কাউকে সন্দেহ করতে পারছে না। তাহলে নীলকান্তমণি চুরি হলো কি করে? আমিও সেটাই বুঝতে পারছি না। সব থেকে আশ্চর্য ব্যাপারটা কি বলতো, নীলকান্ত মণি যদি ওই বাড়িরই কেউ চুরি করে থাকতো তাহলে তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যেত। যদিও এখনও অমরপ্রসাদ এবং শিবপ্রসাদ বাবুর সঙ্গে কথা বলা হয়নি, আর ওই ভাগ্নে অরূপের সঙ্গেও। নতুন বলতে শুধু ওই অরূপ নামের ভাগ্নেটি, যদি সে কিছু করে থাকে। সব থেকে বেশি সুযোগ এবং সুবিধে তাঁরই থাকার কথা, কারণ বর্তমানে সেই সব কিছু দেখাশোনা করে। তবে তাকে যদি চাবিটি রুদ্রপ্রসাদবাবু দিতেন তাহলে তিনি নিজে সে কথা আমায় বলতেন। আর দ্বিতীয় কথা, যদি নীলকান্ত মণি সে নিজে চুরি করতো তাহলে 4টে দিন হয়ে যাওয়ার পরেও নিশ্চয়ই ওই নীলকান্ত মণি নিয়ে সেখান থেকে পালিয়ে যেত, এখানে চুপ করে বসে থাকতো না। দেখো, পুলিশ যদি সবার ঘর তল্লাশি করে তাহলে কিন্তু এমনি নীলকান্ত মণিটা বেরিয়ে আসবে। আমার তো মনে হয় সেটা করাই ভালো হবে। সব ঘর তল্লাশি করতেই নীলকান্তমণিটা চট করে বেরিয়ে আসবে। তারপরেও যদি না বেরোয় তাহলে বুঝতে হবে নীলকান্তমণি চুরিই চায়নি। কারণ বাইরের কেউ এসে যদি এমন কাজ করে চলে যাবে আর ভেতরের কেউ জানতে পারবে না, সেটা তো আর হয় না। সব থেকে বড় কথা, দোতলার ব্যালকনিটা বেশ উঁচু, বাইরের দিক থেকে সেখানে ওঠা যাবে না, একমাত্র সিঁড়ি দিয়ে উঠতে হবে সেখানে। আর রাতের বেলায় বাড়ির বাইরের দরজা যেমন বন্ধ থাকে তেমন একচালার বারান্দার দিকের দরজাটাও বন্ধ থাকে। অর্থাৎ অপরাধী দরজার ভেতরেই ছিল, বাইরে থেকে সে কোনোভাবেই আসেনি, তাই তো? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ব্যালকনির যা উচ্চতা এবং তার আশেপাশে এমন কিছু নেই যেখান থেকে ব্যালকনিতে ওঠা যাবে। তাহলে এরপর দেখতে দেখতে 2টো দিন কেটে গেল। এর মধ্যে একদিন সন্ধ্যের দিকে ব্যোমকেশ টেলিফোনে অনেকক্ষণ কার সঙ্গে যেন কথা বলতে দেখলাম। কথা শেষ করে বসতেই আমি প্রশ্ন করলাম, আরে কি হলো ব্যোমকেশ, কার সাথে কথা বলছো? রুদ্রপ্রসাদবাবুর বড় ছেলে অমরপ্রসাদ নিজেই টেলিফোন করেছিলেন। আমি তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম শুনে তিনিও কথা বলতে চেয়েছিলেন, কিন্তু আমারও যাওয়া হয়নি আর তিনিও টেলিফোন করে উঠতে পারেননি। তাই আজকে কথা হলো। কি বলল? জানালেন ওই নীলকান্ত মণিটা চুরি করাটা তো অনেক দূরের ব্যাপার, তিনি ওই নীলকান্ত মণিটা নাকি নিজের চোখেও দেখেননি। বাবার পাথর জমানোর শখ নিয়ে তিনি কোনোদিনই উৎসাহিত ছিলেন না। দোতলায় তাকে কাজে উঠতে হলেও সে ওই ঘরের দরজার কাছে কখনোই দাঁড়ায় না। মণির দাম 3 লাখ কেন 30 লাখ টাকা হয়ে গেলেও তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, গোবিন্দবাবুর সঙ্গে কথা বলেছ? ও, তোমায় তো বলাই হয়নি। এই কালকে বিকেলের দিকে একবার থানায় গেছিলাম। থানায় যে পুলিশ রুদ্রপ্রসাদবাবুর পরিচিত, তার সঙ্গে কথাবার্তা বলে বেশ কয়েকটা ব্যাপারে জানতে পারলাম। যেমন? বর্ধমানে যে এলাকায় রুদ্রপ্রসাদবাবু থাকতেন সেই এলাকা থেকেই ওই জমিদার বাড়িটা খুব একটা বেশি দূরে নয়। সেখান থেকেই নীলকান্ত মণিটা আসলে রুদ্রপ্রতাপবাবু কিনেছিলেন। জমিদারি একদম তলানির দিকে, তাই বাধ্য হয়ে এই জমিদার বংশের ছোট ছেলে তার বৃদ্ধা মায়ের প্ররোচনায় অনেক দামি জিনিসটা বিক্রি করেন। তার মধ্যে ছিল ওই নীলকান্ত মণি। কিন্তু এই দামি জিনিসের মধ্যে কিন্তু একটা জিনিসও বিক্রি করার পক্ষে তার বড় ছেলে ছিলেন না, যদিও সে কলকাতায় একটা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে।
তবে সমস্ত কিছু বিক্রি হয়ে যাওয়ার পরে বর্ধমানে পৌঁছে সে বেশ কিছু ঝামেলা সৃষ্টি করে। বছরখানেক আগে জিনিসটা বিক্রি করেছিলেন এই জমিদারের ছোট ছেলে। এরপর জমিদারের বড় ছেলে একবার রুদ্রপ্রতাপ বাবুর খোঁজ করে তার কাছে এসে মণিটা কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু রুদ্রপ্রসাদ বাবু সেটা বিক্রি করেননি। তিনি যে 3 লাখ টাকার কথা বলেছিলেন, ওই 3 লাখ টাকাই দাম দিয়েছিলেন জমিদারের বড় ছেলে। কিন্তু রুদ্রপ্রসাদ বাবু তো এ ব্যাপারে আমাদের কিছুই বললেন না। রুদ্রপ্রসাদ বাবু খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশা কিংবা কথা বলতে পছন্দ করেন না, তাই ওই চিঠি কিংবা প্রয়োজনীয় কথাবার্তাটুকু বলা থেকেই তা বোঝা যায়। তবে একবার কথা বলতে পছন্দ হলে যে তিনি অনেক কিছুই বলতে পারেন, এটাও কিন্তু আমি ধরতে পেরেছি। আসলে এই ধরনের মানুষ একটু অন্য রকমের হয়, কাজের কথা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে বেশি সময় নষ্ট করতে চান না। দেখলে না, রুদ্রপ্রতাপ বাবু নিজের ঘরে টেলিফোন রাখেননি, রেখেছেন একতলায় বড় ছেলের ঘরে। অথচ ওই বাড়িতে আমার সবচেয়ে বেশি মনে হয়েছে যে অমর প্রসাদ বাবু এবং শ্রীমতী শিবানী দেবী সবচেয়ে বেশি কথা বলেন। বর্ধমানে সেই জমিদার বাড়ির ছেলের সঙ্গে এই বাড়ির ওই নীলকান্তমণি চুরি যাওয়ার কোনো সম্পর্ক কি থাকতে পারে? তোমার কি মনে হয় ব্যোমকেশ? হয়তো সত্যিই নেই, কিন্তু আমাদের তো একটা ধারণা রাখতে হবে, কারণ নীলকান্তমণি কিন্তু চুরি গিয়েছে, এবং জমিদারের বড় ছেলে যদি কাউকে দিয়ে নীলকান্তমণিটা চুরি করিয়ে নেয়, ওটা ফেরত নিয়ে নেওয়ার চেষ্টা করে, তাতে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। সেক্ষেত্রে তাকে 3 লাখ টাকা খরচ করতে হবে না, অল্প কিছু টাকা দিয়েই সে যে কাউকে দিয়ে এই কাজটা উদ্ধার করে নিতে পারে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, দুটো জিনিসের মাঝে রয়েছে। প্রথমত, বাড়ির দরজাটা বন্ধ ছিল, অর্থাৎ বাড়ির ভেতরেরই কাউকে কাজটা করতে হবে। আর দ্বিতীয়ত, ঘরের চাবি যার কাছে ছিল তার কাছেই আছে। গোবিন্দবাবুর সঙ্গে কথা বলার সময় চাবির ব্যাপারটা আমি খেয়াল রেখেছিলাম, কিন্তু গোবিন্দবাবু একেবারেই নিশ্চিত, আর ওই চাবি তার কাছ থেকে অন্য কোথাও যেতে পারে না। এমনকি চাবির ছাপ তোলার জন্য চাবিটা কিছুক্ষণের জন্য হাতছাড়া হওয়ার প্রয়োজন সেটাও হতে পারে না, কারণ ওই ঘরে এত দামি জিনিস আছে জেনে ওই ঘরের চাবি গোবিন্দবাবু সবসময় নিজের কোমরেই রাখতেন। এমনকি হাসপাতালে যখন উনি ছিলেন, তখন একটা বিশেষ স্থানে চাবিটা লুকিয়ে রেখেছিলেন, যেন স্থান থেকে তিনি ছাড়া কেউ চাবিটা খুঁজে বার করতে না পারে। আবার ঠিক একই রকমভাবে রুদ্রপ্রসাদ বাবুও চাবি সম্পর্কে খুব বেশি সাবধান থাকেন। ওই ঘরের দরজা খুলে কেউ ভেতরে ঢুকেছে অথচ চাবি ছাড়া? এটাই বলতে চাইছো তো তুমি? এই কেসটা এমনিতেই অদ্ভুত হয়েছে, তার উপর তুমি আবার আরও জটিল করে দিও না ব্যোমকেশ। তুমি শুধুমাত্র কিভাবে হয়েছে সেটা খোঁজার চেষ্টা করছো অজিত, আমি সেটা করছি না। তাই আমি ব্যাপারটাকে নিয়ে একটু অন্যভাবে ভাবছি। তুমি চিন্তা করো না, আশা করছি কয়েকটা দিনের মধ্যেই আমরা আসল অপরাধীকে ধরতে পারব। তবে আমার মনে হয় নীলকান্তমণি এখন ওই বাড়ি থেকে কোথাও বাইরে যায়নি। ব্যোমকেশের শেষের কথাগুলো শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। বর্ধমানে সেই জমিদার বাড়ির বড় ছেলে, তারপর বন্ধঘরের ভেতর থেকে নীলকান্তমণির উধাও। মাথার ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে এলোমেলো হয়ে যাচ্ছে। আর ঠিক তার পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে এলেন রুদ্রপ্রসাদ বাবুর ভাগ্নে অরূপ সামন্ত। দেখুন ব্যোমকেশবাবু, আপনি যে ওই বাড়ির সবাইকে সন্দেহ করবেন সেটাই স্বাভাবিক, আমিও সেটাই করি। না হলে বন্ধ দরজার ভেতর থেকে তো আর নীলকান্তমণি ডানা মেলে কোথাও উড়ে যায়নি। ওই বাড়ির কেউই জিনিসটাকে সরিয়েছে। আপনার কাকে সন্দেহ হয়? আমার তো মনে হয় গোবিন্দবাবু। দেখুন, আমি জানি গোবিন্দবাবু বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ততার সঙ্গে অনেক কিছু করেছেন উনি, কিন্তু এমনও তো হতে পারে তার অসুস্থতার সময় মামার সঙ্গে তার সামান্য যে বাগবিতণ্ডা হয়, সেই কারণেই মামার উপর একটা রাগের মনোভাব চলে আসে। বাগবিতণ্ডা মানে? রুদ্রপ্রসাদ বাবুর সঙ্গে গোবিন্দবাবুর? কিন্তু এদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল বলে তো জানা নেই। এই দেখুন, মামা যে আপনাকে এ কথা বলেনি তো আমি জানতাম না। যদি জানতাম তাহলে আমি বলতাম না। আসলে ব্যাপারটা তেমন কিছুই নয়। সমস্যাটা হয়েছিল গোবিন্দবাবুর লিভারের সমস্যা ধরা পড়ার পরে। সে সময় মামা আমাকে বাড়িতেই আনে। তারপর গোবিন্দবাবু সমস্ত কাজকর্ম দেখাশোনা করতে দিয়েছিলেন। সেটাই গোবিন্দবাবুর পছন্দ হয়নি, যে তার কাজকর্ম অন্য কেউ দেখাশোনা করবে। কিন্তু প্রায় মাসখানেক হয়ে যাওয়ার পরে আরও মাসখানেক উনি আসতে পারেননি। তাই সমস্যা যে হতো বুঝতেই পারছেন। তাই মামার সঙ্গে এই কথা নিয়ে তার সামান্য বাগবিতণ্ডা হয়েছিল। হতে পারে নিজের চাকরি নিয়ে তার অনিশ্চয়তার জন্য সেই চুরি করে গিয়েছে।
দেখুন ব্যোমকেশবাবু, আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না। আমি নির্দিষ্টভাবে কাউকে দোষী বলতে চাইছিও না যখন আমার কাছে কোনো প্রমাণ নেই। তবুও বাড়ির কেউ কেন ওই মণি চুরি করতে যাবে বলুন তো, বাইরের লোক ছাড়া? বাইরের লোক কিন্তু আপনি অরূপবাবু, অর্থাৎ মাসখানেকের মধ্যেই আপনি এখানে এসেছেন। আমি এখানে এসেছি ব্যবসা করব বলে, ওই মণিটা চুরি করার জন্য এখানে আসিনি। আমার ব্যবসার দিকটা পরিষ্কার হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আসলে মামার কাছেই তো পুরো টাকা চেয়েছিলাম ব্যবসার জন্য। মামা বলেছিল গোবিন্দবাবু যতদিন না ফিরছেন ততদিন তার সমস্ত কাজকর্ম দেখাশোনা করলে তিনি আমার ব্যবসার জন্য টাকা দেবেন। তবে এখন তো মনে হয় সেসব আসলেই হবে না। এমনিতে নীলকান্ত মণি হারিয়েছে, তার মধ্যে মামা আমার টাকা দেবেন বলে তো মনে হচ্ছে না। দাদারও তো তাই বলছে। ব্যোমকেশ আর অরূপবাবু কথা বলতে লাগলেন। একটু পরে পুটিরাম চা দিয়ে গেল। লম্বা চুমুক দিয়ে অরূপবাবু বললেন, দেখুন, আমার চেয়েও আমার দুই দাদা আমার মামাকে ভালোভাবে চেনেন। তারা বলেছে মামার কাছ থেকে একটা টাকাও আমি বার করতে পারবো না। আমি এখন সেটাই ভাবছি যে শুধু এখানে না থেকে চলে গেলেই হতো, ব্যবসাপত্র করতাম। কলকাতায় একজনের সঙ্গে কথাবার্তা হয়েছে, ব্যবসা করতে এই ব্যাপারে সে আমার দুটো সাহায্য করতে পারে। সেই আশাতেই আছি, না হলে কবে ফিরে যেতাম বর্ধমানে। অরূপবাবু আর কিছুক্ষণ কথাবার্তা বলে ফিরে যেতেই ব্যোমকেশ কেমন যেন চিন্তা করলো। আমি বললাম, আরে কি আবার চিন্তা করছো? একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। ওই বাড়ির মধ্যে থেকে কেউ যদি নীলকান্ত মণিটা নিয়ে থাকে, তাহলে সেটা এখন আছে কোথায়? ঘরের মধ্যে রাখার মতো তো বোকামি সে করবে না। তাহলে কথা বলতে বলতে ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোনটা তুলে থানায় ফোন করলো। একজন পুলিশ অফিসারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর ফোনটা রেখে দিল। আমি আর প্রশ্ন করলাম না। ব্যোমকেশের মুখটা থমথমে হয়ে আছে। এই সময় ব্যোমকেশের সঙ্গে খুব বেশি কথা বলে লাভও নেই, সে কোনো উত্তর দেবে না। তাই চুপ করে অপেক্ষা করতে লাগলাম কি হয় তা দেখবার জন্য। এটা বুঝতে পারলাম যে ব্যোমকেশের মনে কোনো একটা খটকা লেগেছে, আর সে খটকা নিয়ে সে গভীরভাবে কিছু একটা ভাবার চেষ্টা করছে। আচ্ছা রুদ্রপ্রসাদ বাবু, ওই যে আয়নাগুলো রয়েছে, ওই আয়নাগুলো কি আপনিই লাগিয়েছেন? আয়না তো আমি লাগিয়েছিলাম, কিন্তু কেন বলুন তো? আচ্ছা, রাতের বেলা ওই ঘরে কোনো পাহারার ব্যবস্থা হয়েছে, কিংবা এমন কিছু যার জন্য বাইরে থেকে চলে গেলে তাই মনে হবে? এই বাড়িতে ওই ঘরের আশেপাশে কেউ কি জেগেছিল? তেমন কোনো ব্যাপার নয়, তবে রাতের দিকে আলো জ্বালিয়ে রাখি অনেকক্ষণ ধরে। তারপর ঘুম না আসা পর্যন্ত মাঝে মাঝে ব্যালকনির কাছে এসে দাঁড়ায়। যদি চোর এবার আসে, নীলকান্ত মণি তো নিয়েছে, সে আবার যদি অন্য কোনো মণিগুলো নিয়ে যায় তাহলে তো আমার অনেক টাকারই ক্ষতি হয়ে যাবে। ভুল করছেন, তাড়াতাড়ি শুয়ে পড়বেন। আর একটা কথা, এই মাঝখানে যে ঘরটা আছে সেই ঘরে আপনার স্ত্রী থাকতো। আচ্ছা, এখন তো ওটা বন্ধ হয়ে আছে। ওই ঘরের চাবিটা কার কাছে আছে? ওটা একবার নিয়ে আসবেন তো। দোতলা 3টে ঘরের চাবি আমার কাছেই থাকে। এই ঘরের চাবি কিন্তু একটাই আছে, নাড়া। রুদ্রপ্রসাদবাবু চাবি নিয়ে এসে ঘরের দরজা খুলতেই ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো। একপাশে ডাই করা কয়েকটা চেয়ার টেবিল, অন্যদিকে বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা। দেওয়ালে বড় একটা স্ত্রীলোকের ছবি, দেখেই বোঝা যায় যে এটা রুদ্রপ্রতাপ বাবুর স্ত্রী। বছর 10 আগে মারা যায়, তারপর থেকে এই ঘরে কেউ চট করে ঢোকে না, সবসময় বন্ধই হয়ে থাকে। অপরাধী গান্ত গোবিন্দ এই সময় থাকবেন। গোবিন্দ না থাকার পরে কাজটা অরূপ করে। এবার একটা কথা আমায় বলুন তো, আপনি কি অরূপবাবুকে কোনো টাকা পয়সা দেবেন বলেছিলেন ব্যবসার জন্য? বলেছিলাম, প্রায় মাসখানেক আগে এখানেও এসেছিল ব্যবসা করার জন্য। প্রথমে এই কথা বললেও পরে আমার বড় ছেলে খোঁজ খবর নিয়ে জানায় অরূপ আগেও নাকি বর্ধমানের কাছে কোনো একটা ব্যবসা করার চেষ্টা করেছে। অনেক টাকা লোকসান হয়ে গিয়েছে তার। কলকাতায় এসে অনেকের কাছে ঘোরাঘুরি করেও তেমন কিছুই করতে পারেনি। তাছাড়া টাকা পয়সা তার হাতে এখন এমন করে দিয়ে দিলে না জানি কি হবে। তাই তাকে টাকা দেওয়ার কথা বললেও পরে সে কথা আমায় না করতে হয়েছে। আচ্ছা, অরূপবাবুকে আপনি টাকা পয়সা দেবেন না, এটা ঠিক কবে বলেছেন? আর গোবিন্দবাবুর সঙ্গে অরূপবাবুর সম্পর্কটা কেমন ছিল? বেশ কিছুক্ষণ ভাবলেন রুদ্রপ্রতাপবাবু, তারপর বললেন, টাকা দেবো না সে কথা প্রায় সপ্তাহখানেক আগে, কিংবা না 2 সপ্তাহ মতো আগে বলেছে। অরূপের সঙ্গে গোবিন্দর সম্পর্কটা খুব একটা ভালো নয়।
গোবিন্দ অরূপকে পছন্দ করতো না, কিন্তু ও আমার ভাগ্নে। আমার প্রয়োজনের সময় সে আমার কাজে সাহায্য করেছে। এর চেয়ে বেশি আর কি বলতে পারি বলুন তো? কিন্তু আপনি যদি মনে করেন অরূপ কাজটা করেছে তাহলে ভুল করবেন। তার কাছে এই ঘরের চাবি নেই। গোবিন্দ ওই চাবি কাউকে দেবে না, আর আমার কাছ থেকেও চাবি কারোর কাছে যাবে না। যদি বলি ওই ঘরে ঢোকার জন্য কোনো চাবির প্রয়োজন হতো না, তাহলে? আমি পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে রইলাম ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ মিটিমিটি হাসছে। রুদ্রপ্রসাদবাবু, আমার মনে হয় গোটা ব্যাপারটা আমি খানিকটা বুঝতে পেরেছি। তবুও আমার কয়েকটা দিন সময় লাগবে। আপনি একটা কাজ করবেন, এর মাঝে আপনি রাতের বেলা জাগবেন না, ঘরের আলো জ্বালিয়ে রাখবেন না। স্বাভাবিকভাবে যেমন ঘুমিয়ে পড়তেন তেমনভাবেই ঘুমিয়ে পড়বেন। আরেকটা কথা, আমার এই কথাটা অবশ্যই মনে রাখবেন। এই কথা বলে ব্যোমকেশ তার গলার স্বর নামিয়ে কি যেন একটা বলল রুদ্রবাবুকে। রুদ্রবাবু অবাক হয়ে তাকালেন ব্যোমকেশের দিকে, আর একবার ঘরের দিকে, কিন্তু ঘরের মধ্যে তেমন কিছুই নেই। ব্যোমকেশ ঘরের দেওয়ালগুলোর দিকে একবার হাত দিয়ে দেখল। তারপর আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। আজ ফেরার সময় দেখা হলো রুদ্রপ্রতাপবাবুর ছোট ছেলে শিবপ্রসাদ বাবুর সাথে। আজ কোনো কারণে সে বাড়িতেই ছিল। আমাদের দেখতেই নমস্কার করে হাসি মুখে সে বলল, নমস্কার ব্যোমকেশ বাবু। শুনলাম আপনি বাবার ওই নীলকান্ত মণি খোঁজার চেষ্টা করছেন। খুঁজুন, বাবা মণিটাকে বেশ পছন্দ করত। দেখুন, সত্যি বলতে ওই মণিটার ব্যাপারে আমার কিংবা দাদার খুব একটা আগ্রহ না থাকলেও বাবার শখের জিনিস যখন, তখন সেটা নিয়ে তো আর কিছু বলা যায় না। কিন্তু বাবা অনেক টাকা খরচ করে এসবের পেছনে, সে কারণেই আমরা বারণ করতাম। না হলে বলুন না, বাবা অবসর নিয়েছে, সারাটা দিন কিছু নিয়ে তো থাকতে হবে। আইনের বইপত্র ছাড়া ওই মণিগুলো নিয়ে সময় কাটাতে বেশ ভালোবাসেন বাবা। তাতে আমরা আর আপত্তি করবই বা কেন? ভগবানের আশীর্বাদে আমাদের ব্যবসা যেটুকু চলছে তাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে বেশ ভালোভাবেই পারবো। তবে আশা করছি ব্যবসা যখন দাঁড়াবে তখন আর কোনো অসুবিধা হবে না। আপনার বাবার নীলকান্ত মণি যে চুরি গেছে, এই ব্যাপারে আপনি নিশ্চিত কি করে? সকালে যখন এসে কথাটা শুনলাম তখন আমি উপরে গেছিলাম। কাচের ঢাকনা তুলে নীলকান্তমণি রাখা ওই ভেলভেটের ছোট জায়গাটা ভালো করে দেখলামও। আপনি তো দেখেছেন, এই ছোট জায়গার মধ্যে বড় বড় বেশ কয়েকটা ফুটো রয়েছে। দু একটা জায়গায় দেখেছিলাম, কিন্তু তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। পরে বুঝতে পেরেছিলাম যে নীলকান্ত মণিটা যে চুরি করেছে সে তো আর ওই জিনিসটাকে ওটার মধ্যে রেখে যাবে না, নিশ্চয়ই নিয়েই পালাবে। বোকার মতন কি করেছিলাম দেখুন। যাই হোক, আপনি চেষ্টা করুন। আমার দিক থেকে আপনার যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে বলবেন, সবটাই আমি করব। শিবপ্রসাদবাবু, আমার মনে হচ্ছে অপরাধী এই বাড়িতেই আছে, আর অপরাধী হিসেবে আমি একজনকে সন্দেহ পর্যন্ত করতে পেরেছি। এই মুহূর্তে তার নামটা আমি বলবো না। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাদের দোতলায় যে ঘরে মণিটা থাকে, সেই ঘর এবং তার পাশের ঘর, এই দুই ঘরের মাঝে কি কোনো কাজকর্ম হয়েছিল? আর সেই কাজটা কে শুরু করেছিল? সত্যি কথা বলতে কাজ করার কথা আমি নিজেই বলেছিলাম। দেওয়ালগুলোয় ফাটল ধরেছিল, প্লাস্টারগুলো খসে খসে পড়ছিল। আর নিচের আমার ঘরটা দেখলেই বুঝতে পারবেন, এক পাশে দেওয়ালে কাজ হলো, অন্য পাশে হয়নি। বাবা এসব বিষয়ে একদম টাকা খরচা করতে ভালোবাসেন না, তাই সমস্ত কিছু আমাদেরই খরচ করতে হয়েছে। আমি বলেছিলাম, তারপর আমাদের ম্যানেজার গোবিন্দবাবু কাজটা শুরু করেছিলেন। তারপর তো তার শরীরটা খারাপ হয়, আর তারপরে অরূপবাবু সব কিছু দেখাশোনা করছিল। অরূপ ভালো কাজ করেছে। ঘরবাড়ি মেরামতের সঙ্গে সঙ্গে একেবারে রং করে গোটা জায়গাটা একদম সুন্দর করে দিয়েছে। কিন্তু কেন বলুন তো ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কিছু বলল না। আমি অবাক হয়ে দেখলাম। ব্যোমকেশ নমস্কার করে শিবপ্রসাদ বাবুকে অবাক করে রেখে দিয়ে বেরিয়ে গেল। আমিও রীতিমতো দৌড়ে তার পেছন পেছন বেরিয়ে এলাম। বাইরে পথে নেমে ব্যোমকেশ একটা হাতে অন্য হাত দিয়ে খুশি মেরে বলল, কি বোকামি আমি করছি! এত সহজ একটা ব্যাপার আমি বুঝতে পারিনি। অজিত, আমার এই কেসটা ছেড়ে দেওয়া উচিত। এত সোজা একটা ব্যাপার বুঝতেই পারিনি। আমি যখন তখন এই কেসটা সলভ করা আমার ছেড়ে দেওয়াটাই ভালো। পাগলামি করো না, কি হয়েছে আমাকে বলো। রাতের বেলা অমরপ্রসাদ বাবু দোতলার ব্যালকনির কাছে কাউকে দেখতে পেয়েছিলেন অজিত। অমরপ্রসাদ বাবু একজন আইনজীবী। রাতের বেলা নানান কেসের চাপে তার মাঝে মাঝে ঘুম হয় না।
সেই দিনও তেমনটাই হয়েছিল। তাই বাইরের বারান্দার দরজাটা খুলে তিনি সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে বাগানের কাছে নেমে এসেছিলেন। তখনই তিনি একটা শব্দও শুনতে পেয়েছিলেন। টেলিফোনে তিনি কথাটা আমায় বলেছিলেন, কিন্তু অন্য কাউকে বলেননি, কারণ বাড়ির কেউই যে কাজটা করতে পারে এ বিষয়ে তার মনটা ভরসা দেয় না। তাছাড়া ব্যালকনির দিকে তাকিয়ে থাকার একটু পরেই দরজা খোলার শব্দ এবং দরজা বন্ধ হওয়ার শব্দ তিনি পেয়েছিলেন। তখন ব্যাপারটাকে তেমনভাবে গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন ওপরের ঘরে হয়তো রুদ্রপ্রসাদবাবু ঘুম থেকে উঠেছেন। তারপর তিনি নিজের মতন ঘরে চলে যান এবং তারপর শুতে যাওয়ার আগে উনি আরও একবার দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়েছিলেন। তার মানে 3টে শব্দ। তার মানে যে ওপরের ঘর থেকে বেরিয়ে এসেছিল সে আবার নিচের ঘরে ঢোকার সময় দরজাটা বন্ধ করেছিল। রুদ্রপ্রসাদবাবু নিজে নীলকান্ত মণিটা চুরি করবেন না। নিশিকান্তবাবুর ঘরের দরজাটা সব থেকে সামনে, তাই সেই ঘরের দরজার সামনে দিয়ে আসার সময় অমরপ্রসাদবাবু জানলার ফাঁক দিয়ে তাকে শুয়ে থাকতে দেখেছিলেন। বাকি রইলেন শুধুমাত্র ছোট ছেলে শিবপ্রসাদ, তার স্ত্রী এবং অরূপবাবু। তুমি ডাক্তারের সঙ্গে কথা বলেছ? নিশিকান্তবাবু নিশ্চিতভাবে জানিয়েছিলেন সেদিন গোবিন্দবাবু অসুস্থ ছিল এবং সেই ঘরে অনেক রাত পর্যন্ত শিবপ্রসাদবাবু ছিলেন। সে ব্যাপারে শিবানীদেবীও নিশ্চিতভাবে বলেছেন। তাহলে বাকি থাকলো কে? তাহলে বাকি থাকলো ওই বাড়িতে মাত্র একজন। সেদিন সকালে টেলিফোনটা আসে। টেলিফোনটা পেয়ে ব্যোমকেশ যেন উত্তেজিতভাবে পায়চারি করতে থাকে। প্রথমে আমি প্রশ্ন করলেও কিছু বলে না, শুধু বলে, অজিত, আজ রাতে আমাদের একবার তৈরি থাকতে হবে। আজ রাতে আমাদের এক জায়গাতে যেতে হবে। কিন্তু রাতে কোথাও গিয়ে তুমি কি করবে? তাছাড়া রুদ্রপ্রসাদ বাবুর সেই নীলকান্তমণির ব্যাপারটা তো এখনো খুঁজে বার করতে পারোনি। সেটা যে আমি পারিনি তা আমিও জানি সত্য, কিন্তু আজ রাতে হয়তো সেই ব্যাপারটা আমাদের সামনে আসলেও আসতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশ। তুমি আসলে কি করতে চাইছো, কি বলতে চাইছো? আজ আমরা নিশ্চিত জানতে পারবো যে ওই নীলকান্তমণি কার কাছে আর কোথায় আছে? রুদ্রপ্রসাদবাবুর নীলকান্ত মণি রয়েছে ওই ঘরেই, যে ঘরে সেটা ছিল, ঠিক সেই ঘরেই, এবং এমন জায়গায় আছে যেটা আছে বলে আমাদের অনুমান করা বা আমরা কেউই ধারণা করতে পারবো না। পাগলের মতো কথা বলেও না। শুধু আমরা নয়, ওই বাড়ির লোকেরাও ওই ঘরে সব ভালো করেই দেখেছে, কিন্তু মণিটা তারা কোথাও খুঁজে পায়নি। সবাই এমন এমন জায়গাগুলো দেখেছে যেখানে সেটা থাকার কথা ছিল, কিন্তু আমি এমন জায়গা দেখাবো যেখানে ওটা থাকার কথা। সমস্ত তথ্য প্রমাণ কিন্তু বলছে নীলকান্ত মণিটা বাড়ির ঠিক ওই সেইখানটাতেই আছে। এরপরে আর আলাদা করে কোনো কথা বলে শুধু শুধু ব্যোমকেশকে বিব্রত করা ঠিক নয়, কারণ ব্যোমকেশ এই কথাটুকু ছাড়া আর কিছুই বলবে না। আজ রাতে তার জন্য যে আমাদের তৈরি হয়ে বসে থাকতে হবে সেটাও খুব ভালো করেই বুঝতে পারছিলাম। এরপর সন্ধ্যাবেলা চলে গেলে আমরা গেলাম রুদ্রবাবুর বাড়িতে। ব্যোমকেশ খুব সাবধানে অন্ধকারে গা মিলিয়ে উঠে এলো রুদ্রপ্রতাপবাবুর ঘরে। তারপর দরজাটা বন্ধ করলো। আপনি কি করতে চাইছেন আমি কিছু বুঝে উঠতে পারছি না। আপনি কি সত্যি সত্যি নিশ্চিত যে আজ রাতে আবার অপরাধী ও ঘরে ঢুকে ওটা চুরি করার চেষ্টা করবে? তার কাছে চাবিটা কোথায়? চাবি আপনি তাকে দিয়েছেন। সেদিন যখন সে নীলকান্ত মণিটা চুরি করতে গিয়েছিল আপনি তাকে চাবি দিয়েছেন, এবং আজও আপনি তাকে চাবি দিয়েছেন। একটু অপেক্ষা করুন, অন্তত রাত পর্যন্ত অপেক্ষাটা করুন, সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। বাড়ির বাইরে সাদা পোশাকের পুলিশ আছে, আপনি কোনো চিন্তা করবেন না। সমস্যা হলে তারা যে কোনো মুহূর্তেই বাড়ির ভেতরে এসে ঢুকে পড়বে। রুদ্রবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন ব্যোমকেশের মুখের দিকে। তার মুখে তখন একটা যুদ্ধজয়ের মতো হাসি একটু একটু করে ফুটে উঠতে শুরু করেছে, কিন্তু যুদ্ধ যে তখনও বাকি সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারি। একটু পরে সকলের নজর এড়িয়ে নীলকান্ত মণি যেই ঘরে ছিল সেই ঘরের দরজা খুলে আমায় আর ব্যোমকেশকে সেই ঘরে প্রবেশ করিয়ে দিল রুদ্রপ্রসাদবাবু। তারপর বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে চলে গেলেন। একটু পরে সকলের নজর এড়িয়ে নীলকান্ত মণি যেই ঘরে ছিল সেই ঘরের দরজা খুলে আমায় আর ব্যোমকেশকে সেই ঘরে প্রবেশ করিয়ে দিল রুদ্রপ্রসাদবাবু। তারপর বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে চলে গেলেন। অন্ধকারের মধ্যে আমরা কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তার সামনের দিকেই যত্ন করে রাখা আলমারি, এই দুয়ের মাঝখানে সামান্য ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ আলমারিগুলো দেওয়ালের একদম কাঁচ ঘেঁষে নেই।
দেওয়ালে যে তাক রয়েছে সেগুলো দেওয়ালের সঙ্গে হলেও আলমারিগুলোর পেছনে চুপ করে দাঁড়িয়ে থাকা যায়। ভোরের আলো ফুটতে অনেক দেরি আছে। আমার আর ব্যোমকেশের কাছে টর্চও রয়েছে। আমি এপাশে আর ব্যোমকেশ অন্য পাশে। আমাদের মাঝখানে রয়েছে একটি আয়না। আমি ফিসফিস করে বললাম, তুমি কি ভাবছো বলো তো? এত কিছুর পরেও অপরাধী ঘরে এসে ঢুকবে আর আমাদের কাছে ধরা দেবে? অপরাধী জানেই না যে আমরা এখানে এসেছি, তাই তুমি নিশ্চিন্তই থাকতে পারো। রুদ্রপ্রতাপ বাবু ছাড়া আর কেউই আজ আমাদের এখানে আসতে দেখেনি। আর যে অপরাধী সে নিশ্চয়ই আজ এই ঘরে আসবে এবং আমাদের ফাঁদে পা দেবে। তুমি গোটা ব্যাপারটা এত নিশ্চিতভাবে বলছো কি করে? অপরাধী যে এখানে আসবে তারই বা গ্যারান্টি কি? অপরাধী এখানে আসবে, কারণ অপরাধী আর বেশি দিন অপেক্ষা করতে চাইছে না। আজকেই এইখানে এসে ওই নীলকান্তমণি উদ্ধার করে নিয়ে যাবে। এই একটা কথাই বলে যাচ্ছ। আরে তুমি কি ভুলে যাচ্ছ যে নীলকান্তমণি চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে বলেই তো আমরা এখানে আছি। তাহলে তুমি বারবার সেই একই কথাই বলে যাচ্ছ কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে নীলকান্তমণি যেন এখানেই আছে। বললাম তো, মণিটা ওইখানেই আছে অজিত। সঠিক সময় এলে তুমিও সেটা দেখতে পাবে। অপরাধী নীলকান্তমণি চুরি করার জন্যই সেদিন বেরিয়েছিল, কিন্তু কোনো কারণে সেটা চুরি করে উঠতে পারেনি। ব্যোমকেশের কথার মধ্যে কি যেন একটা ছিল, আমি সেটা কিছুতেই বুঝতে পারলাম না। আমি আর ব্যোমকেশ চুপ করে অপেক্ষা করতে লাগলাম সেখানে। ঠিক কতক্ষণ অপেক্ষা করেছি সেটা কিন্তু মনে নেই। তারপরে একটা হুট করে দরজা খোলার শব্দ শুনতে পেলাম প্রথমে। শব্দটা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যোমকেশ আমাকে চুপ করতে বলেছিল। অনেকক্ষণ কোনো শব্দ নেই। তারপরে মনে হলো পাশের ঘরের কোথাও একটা হাঁটা চলার শব্দ শোনা যাচ্ছে। একে তো রাত হয়েছে, তার উপরে চারপাশটা নিস্তব্ধ। এই শব্দটা খুব ভালোভাবেই শোনা যাচ্ছিল। ঘরের ভিতরে কোনো জানালা নেই, কোথাও কোনো আলো পর্যন্তও নেই। ওই দেওয়ালের গায়ে আলমারিতে কাচের বাক্সে রাখা পাথরগুলোর উজ্জ্বলতাও বোঝা যাচ্ছে না। হঠাৎ ঘরের ভেতরে কোথাও কিসের যেন একটা শব্দ হলো, আর তারপরেই অবাক হয়ে লক্ষ্য করলাম ওইরকম আমাদের ঠিক পাশে কাচের যেরকম একটা আয়না রয়েছে, সেই আয়না থেকে একটা শব্দ হচ্ছে, কেমন যেন একটা অদ্ভুত শব্দ। আর তারপরেই কাচের পাল্লাটা যেন আমাদের দিকে আস্তে আস্তে খুলে আসতে শুরু করলো। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কাচের আয়নাটা দেওয়াল থেকে খুলে আমার দিকে এগিয়ে আসছে। আর একটু হলে চিৎকার করে ফেলতাম, কিন্তু তার আগে মনে পড়ে গেল ব্যোমকেশের কথা। ব্যোমকেশ বলেছিল, ওই ঘরে থাকার সময় যে কোনো অদ্ভুত ব্যাপার করতে দেখলে চুপ করেই থাকবে। মনে রাখবে, ওই ঘরে অদ্ভুত কিছুই নেই। যা আছে তার সমস্ত যৌক্তিক কথা আমি তোমায় পরে বলবো। চুপ করে রইলাম। নিঃশ্বাসের শব্দ যেন বাইরে বের না হয়, তাই হাত দিয়ে মুখটা চেপে রাখলাম। আগেই বলেছি, আয়নার মতো জায়গাটা দেওয়ালের কাছে খানিকটা খাঁজের মতো রয়েছে। আমরা সেখানেই বসেছিলাম। অন্ধকার বলে ভালোভাবে কিছু দেখা যায় না। আর সামনে আলমারি। আমি আলমারির পেছনে খানিকটা ঢুকে কাচের আয়নাটা যেমন ভালোভাবে খুলেছিল তেমনই আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মনে হলো যেন কিছুই হয়নি। হঠাৎ করে কোনো কারণে সরে এসেছিল সামনের দিকে। অন্ধকার ছিল বলেই হয়তো ভালোভাবে বোঝা যায়নি। তবুও ঘরের মধ্যে কাচের আয়না অন্ধকারের মধ্যেও সামান্য প্রতিফলন হচ্ছিল। আসলে যতই ঘরের মধ্যে কোনো কিছু থাকুক না কেন, দরজার সামান্য ফাঁক দিয়ে কিংবা কোথা থেকে যেন সামান্য একটা সাদা আলো ঘরের মধ্যে এসে ঢুকছিল, এবং সেই সামান্য আলোটাই তিনটে আয়নার মধ্যে প্রতিফলিত হচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম। আর অবাক হওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো, ঘরের মধ্যে কি কেউ প্রবেশ করেছে নাকি? ব্যোমকেশ কি তাহলে নিচের জায়গা ছেড়ে উঠে গেল? কিন্তু না, কিন্তু ওখান থেকে তো কোনো অন্ধকার ছায়া উঠে আসার মতো মনে হলো না। ওই অন্ধকার ছায়াটা এগিয়ে গিয়ে আস্তে আস্তে ঘরের মাঝামাঝি যেই জায়গাটায় কাচের বাক্স রয়েছে সেখানে গিয়ে দাঁড়ালো। আর তারপরেই কাচের বাক্সটা তোলা শব্দ হলো। আসলে কাচের বাক্সটা যেখানে রয়েছে তার নিচের দিকে কাচের টেবিল, আর তার উপরে ভেলভেটের মতো রাখার জায়গা, যেখানে নীলকান্তমণি মাঝামাঝি জায়গায় ছিল। তাই কাচের বাক্সটা তুলতেই কাঠের গায়ে সামান্য শব্দ হয়। তারপরে যেন ভেলভেটের সেই জিনিসটাকে তুলে নিল কেউ। কাচের বাক্সটা আবার রাখলো। তারপর আয়নাটাকে আবার যেন খুলতে দেখলাম একটু একটু করে। অবাক হয়ে গেলাম। এর আগে যে ছায়ামূর্তিটা দেখতে পেয়েছিলাম সেই ছায়ামূর্তিটা এখানে আর কোথাও নেই। ঘরের ভেতরটা যেন মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আর ঠিক তারপরেই মনে হলো কাচের আয়নাটা আবার খুলছে।
আর সঙ্গে সঙ্গে ব্যোমকেশের চাপা গলার স্বর শুনতে পেলাম। অজিত, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার পেছনে এসো। কিন্তু যাব কোথায়? ব্যোমকেশের হাতে টর্চটা জ্বলে উঠল, আর দেখলাম দেওয়ালের কাছ থেকে আয়নাটা সরে গেছে, আর আয়নার পেছনে ছোট্ট একটা লম্বা জায়গার মতো তৈরি হয়েছে, যেখান থেকে অন্তত হামাগুড়ি দিয়ে উল্টো দিকে চলে যাওয়া যায়। আয়নাটা ব্যোমকেশ বন্ধ করে দিতে বলল। আমি টেনে বন্ধ করে দিতে গিয়ে দেখলাম দরজার মতো একটা জিনিস রয়েছে, যেটা দিয়ে ছিটকিনি মতো লাগানো আছে। আর তারপর এটা যে উল্টো দিক সেটা বুঝতে পারলাম। উল্টো দিকে জায়গাটা বন্ধ হয়ে গেল, কিন্তু ব্যোমকেশ এগিয়ে গিয়ে আস্তে আস্তে জায়গাটা ঠেলে খুলে ফেলল। ততক্ষণে ঘরের দরজাটার দিকে এগিয়ে গেছে ছায়ার মতো কিছু। ব্যোমকেশ যেই বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে মূর্তিটার হাতে কোথা থেকে যেন একটা রিভলভার উঠে এলো, আর রিভলভারটা তার কাছাকাছি ধরে সে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে বলে উঠল, কাজটা কিন্তু ঠিক করলেন না গোয়েন্দাবাবু। আমার পিছু পিছু এসে এত দূর পর্যন্ত যখন আসতে হলো, তাহলে তার ফল যে তাকে পেতেই হবে। সব কিছু যখন তুই নিজে বুঝতে পেরেছিস, তার পুরস্কার তো তোকে পেতেই হবে। আরও আগে বোঝা উচিত ছিল, কিন্তু আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার আমি এখনও বুঝতে পারিনি, নীলকান্তমণি যদি চুরি হয়ে যায়, তাহলে আবার এই সময় আসার এখানে মানেটা কি? তার মানে কি নীলকান্তমণি ওই ভেলভেটের কবরের মধ্যেই কোথাও ছিল? ঠিক তখনই সুযোগ বুঝে আমি টর্চটা জ্বালিয়ে দিলাম দরজার দিকে ছায়ামূর্তিটার মুখ লক্ষ্য করে। আর তখনই এক মুহূর্তের জন্য সে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। ব্যোমকেশ সেই সময়টা কাজে লাগালো, মূর্তিটার গলা বরাবর একটা ধাক্কা দিল, আর সেই সুযোগে হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে ফেলে দিল তাকে মাটিতে। ব্যোমকেশ এসে রিভলভারটা তুলে নিয়ে দরজার কাছে পড়ে থাকা লোকটির দিকে তাক করে আমায় বলল, অজিত, যাও, রুদ্রপ্রসাদ বাবুর ঘরের দরজায় 3টে টোকা দাও। তারপর দোতলা থেকে টর্চটা 3বার বাড়ির সামনের গেটের দিকে জ্বালিয়ে সিগন্যালটা দাও। 3বার জ্বালাবে আর 3বার বন্ধ করবে। পুলিশের লোক তাহলেই ভেতরে ঢুকে আসবে। রুদ্রপ্রসাদ বাবুকে সবই বলা আছে, তিনি সব ব্যবস্থা করে নেবেন। আমি ব্যোমকেশের কথা মতোই কাজ করলাম। রুদ্রপ্রসাদ বাবু বললেন নিচে গিয়ে নিশিকান্তকে খবর দিতে। আমি যখন নিচে গেলাম, তখন রুদ্রপ্রসাদ বাবু পাশের ঘরের দরজার কাছে এগিয়ে গিয়েছেন। তার মুখ থেকে একটা অবাক করা চিৎকার বেরিয়ে এলো, অরূপ, তুই তুই এ কাজ করছিলিস? অরূপবাবুই তার মানে আসল অপরাধী? রুদ্রপ্রসাদ বাবুর সেই ভাগ্নে, যাকে তিনি এখানে থাকতে দিয়েছিলেন? কিন্তু অরূপবাবু নীলকান্তমণি চুরি করতে যাবে কেন? তাহলে কি অরূপবাবুর সঙ্গে গোবিন্দবাবুর কোনো যোগাযোগ রয়েছে? গোবিন্দবাবুর সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি, তবু আমার কেমন যেন মনে হচ্ছিল। গোবিন্দবাবুর শরীরটা খারাপ হলো, আর তারপরেই নীলকান্তমণিটা চুরি হলো। এই 3টে ঘটনার মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। নিশিকান্তকে বলতেই সে প্রথমে পুলিশ ডেকে আনলো, তারপর বাকি সবাইদের খবর দিল। সবাই মিলে একতলার যে ঘরে নিশিকান্ত ঘুমতো, সেই ঘরের কাছে এসে উপস্থিত হলাম। সবাই এসেছে এখানে। পুলিশ বলল, ব্যোমকেশবাবু আগেভাগেই জানিয়েছিলেন তিনি অরূপবাবুকে সন্দেহ করছেন, কিন্তু হাতে নাতে কোনো প্রমাণ ছাড়া তাকে ধরা যায় না। তাছাড়া আমরা বেশ কয়েকদিন ধরে অরূপবাবু এবং জমিদারের বড় ছেলের ওপর নজর রেখেছি, তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ রয়েছে কিনা। এমনকি কাল রাতের দিকেও তারা একবার দেখা করেছিল। স্টেশনের কাছে বিকেলের দিকে তাদের ওপর নজর রেখেও তাদের কথাবার্তা কিছুই বার করতে পারিনি। তবে এই খোঁজটা বার করতে পেরেছিলাম যে অরূপবাবু যখন এই বাড়িতে এসেছেন, ঠিক তার 2 সপ্তাহ পরে এখানে এসে পৌঁছেছেন বর্ধমানের জমিদারের বড় ছেলে বল্লভ রায়। ব্যোমকেশ যা বলল তার কথা অনেকটা এই রকম। রুদ্রপ্রসাদ বাবু তার নানা রকমের দামি দামি পাথরের কালেকশন তৈরি করেছিলেন। সোজা পথে যে তিনি এগুলো সবসময় নিয়েছেন এমনটা তিনি বলেননি। প্রত্যেকটা পাথর তিনি কোথা থেকে কিনেছেন, কার কাছ থেকে কিনেছেন, তার সমস্ত তথ্য গোবিন্দবাবুর কাছে আছে। গোবিন্দবাবু তাকে এই কাজে সাহায্য করতেন। তিনি সমস্ত খবর নিয়ে তারপরে সেগুলো কিনতেন। কিন্তু নীলকান্তমণির ক্ষেত্রে সামান্য গণ্ডগোল হয়ে যায়, যার বাজার দর সর্বনিম্ন 3 লাখ টাকা। এই নীলকান্তমণি তিনি 1.5 লাখ টাকায় বর্ধমানের এক জমিদার বাড়ি থেকে কেনেন। আর সবথেকে বড় সমস্যা হলো, ওই নীলকান্তমণির ওপর ওই জমিদার বংশের 2 ছেলের অধিকার থাকলেও বর্তমানে তিনি যখন ওটি কেনেন, তখন ছোট ছেলে এবং জমিদারের স্ত্রী দুজন মিলে সেই মণিটি বিক্রি করেন। জমিদারের বড় ছেলে আছে, সে কথা উনি জানতেন না বলে হয়তো সে ব্যাপারে তেমন কিছু করেন উনি।
অনেক বছর পর বর্ধমান থেকে বেরিয়ে কলকাতায় কোনো একটা ব্যবসা করত সে। আসলে তার ব্যবসা ছিল দামি জিনিসপত্র কম দামে কিনে সেগুলো বিদেশের বাজারে বেশি দামে বিক্রি করা। হঠাৎ করে সে খবর পেল তার পরিবারের মণি বিক্রি হয়ে গেছে রুদ্রপ্রসাদ বাবুর কাছে, এবং সেই খবর পাওয়ার পরে তিনি সেই মণি নেওয়ার জন্য এখানে রুদ্রপ্রসাদ বাবুর কাছেও আসেন। আসলে রুদ্রপ্রসাদ বাবুর কাছে সেই মণি দেখাশোনা এবং কেনার জন্য অনেকেই আসত, তাই ওনার সে কথাটা মনে নেই। রুদ্রবাবু বললেন, আসলে ওই ছেলেটি এসেছিল আমার কাছে প্রায় মাসখানেক আগে, কিংবা তারও বেশি হবে। আগে তাই ব্যাপারটা মনে ছিল না। তারপর মাসখানেক আগে গোবিন্দবাবুর অসুস্থ হওয়ার সময় প্রথমে একটু সমস্যায় পড়তে হয় রুদ্রপ্রসাদ বাবুকে, কিন্তু তার মাসখানেকের মধ্যে এখানে চলে এলো অরূপবাবু, আর তিনি এসে দোতলার ওই ঘরের কাজটায় হাতে নেন। প্রথমেই আমি ভেবেছিলাম এই সমস্ত ঘর আসলে রুদ্রপ্রসাদ বাবু নিজের হাতে তৈরি, কিন্তু পরে আমি শুনতে পাই ওই বাড়িটা আসলে ওনারা কিনেছিলেন। দোতলার দুটো ঘরই এমনভাবে তৈরি যে এক ঘর থেকে অন্য ঘরের দেওয়ালের মাঝে একটা ফাঁপা জায়গা আছে, শুধু সে জায়গাটা ইট দিয়ে ভরাট করা। আপনারা সকলেই দেখেছেন যে দুই দেওয়ালের মাঝে বেশ খানিকটা করে জায়গা রয়েছে। পুরনো দিনের বাড়িতে এমনিতেই দেওয়ালটা বড় হয়, কিন্তু এই দেওয়ালগুলো আরও বেশি বড়, কম করে 30 ইঞ্চির মতো একটা দেওয়ালের পার্থক্য। সব জায়গায় কিন্তু এমন ফাঁকা নেই, নির্দিষ্ট কিছু কিছু জায়গাতেই আছে। ওই শেষের ঘরের দেওয়ালে ওই নির্দিষ্ট জায়গাতেই, অর্থাৎ ওই পাশের দেওয়ালের ঘরের সঙ্গে ওই জায়গাটা ছিল। জানি না, প্রথমে হয়তো কাজ করার সময় ওই জায়গাটা চোখে আসে। অরূপবাবু যখন মিস্ত্রিদের কাজে লাগিয়ে বেশ ভালোভাবে দেওয়াল দুটোকে এমনভাবে তৈরি করেন যাতে এই পাশ থেকে ও পাশে যাওয়া যায়। আর সবচেয়ে ভালো সুবিধা হয় আসলে ওইখানে একটা আয়না রয়েছে, সেই আয়নার উল্টো দিকে একটা ছোট্ট দরজা তৈরি করা হয়। সেই দরজা থেকে এপাশ থেকে বেরিয়ে ওই ঘরে যাওয়া যাবে, এবং ভেতরে ঢুকে দরজাটাকে ভেতর থেকে আটকে দিলেই আর কোনো সমস্যা নেই। দুই দিকেই সেই দরজা ছিল, কিন্তু দেওয়ালের ওপাশে পূর্বের মতো জায়গাটা থাকার জন্য ওই ঘরে কেউ আসতো না। এমনকি চেয়ার টেবিল থাকতো ওই দেয়ালের কাছেই। সেখানে এসে সেই দেওয়ালের নির্দিষ্ট একটা জায়গা থেকে বার করা যেত সেই দরজার জায়গাটা। সেক্ষেত্রে অরূপবাবুর লাভ হচ্ছিল যে ওই ঘরে কেউ যেত না বলে। কিন্তু সেদিন যখন ওই ঘরে আমরা যাই, তখন ওই চেয়ার টেবিলের স্তূপ দেখে বোঝা যায় যে সেই জায়গাটা মাঝে মাঝে সরানো হয়েছে। টানাটানির দাগ এবং সরিয়ে রাখার দাগ মেঝে সামান্য ধুলোর উপরে পড়েছিল। দেওয়ালের অনন্য জায়গাতে ধুলো বেশি থাকলেও একটা নির্দিষ্ট জায়গাতে ধুলো কম ছিল। এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এই বিষয়ে কিছুই বলতে পারেননি। তিনি প্রায়ই এই ঘরে প্রবেশ করতেন, এবং পরে এই মাসখানেকের মধ্যে সে কাজটা করে নিয়েছিল অরূপবাবু নিজে। নিশিকান্তর সঙ্গে কথা বলে জানতে পারি যে অরূপবাবু ওই ঘরে ঝাড়পোঁচের জন্য নিয়ে যেতেন ঠিকই, কিন্তু চেয়ার টেবিলগুলো তেমনভাবে সরানোর প্রয়োজন মনে করতেন না। সামান্যতম ঝাড়পোঁচ করে তারপরে চলে আসতেন। তার চেয়ে বরং যে ঘরে পাথরগুলো থাকতো সেই ঘরেই ঝাড়পোঁচটা বেশি করতে হতো। একটা খটকা আমার লেগেছিল, চাবিটা অপরাধী পাবে কোথায়? তার উপর অপরাধী সেই বাড়ির ভেতরেই ছিল, সে কথাটা তো বোঝাই যাচ্ছিল। গোবিন্দবাবুর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম যে উনি এই বিষয়ে খুবই সাবধানে থাকেন। উনি চাবি হারাতে পারেন না। চাবি হারাতে পারেন না রুদ্রপ্রসাদবাবু নিজেও। তাহলে চাবি ছাড়া ওই ঘরে প্রবেশ করার উপায় কি? তাছাড়াও আরেকটা ব্যাপার ছিল। কি ব্যাপার? অপরাধী নীলকান্তমণি চুরি করেছে, কিন্তু সেটা বাড়িরই কেউ। তাহলে 4 দিনের মধ্যে বাড়িরই কেউ খুব বাইরে কোথাও যায়নি, কিন্তু তাদের মধ্যে এমন কোনো পরিবর্তনও দেখা যায়নি যে 3 লক্ষ টাকার নীলকান্তমণি তারা চুরি করে কোনো কিছু করবে। এক্ষেত্রে আমরা রুদ্রপ্রসাদবাবুর 2 পুত্রবধূ ললিতা দেবী এবং শিবানী দেবীর সঙ্গে কথা বলি। সকলেরই যথেষ্ট বিশ্বাস ছিল যে নিশিকান্ত কাজটা করতে পারে না। তাছাড়া আমরা তার ঘরে গিয়ে যাতে দেখে আসি সে কথা সে নিজেও আমাদের জানিয়েছিল। নিশিকান্ত বাড়ি থেকে কোথাও যায় না, তাই নীলকান্তমণি চুরি করে সে করবেটা কি? বাকিদের ব্যাপারেও পুলিশের তরফে নজর রাখা এবং খোঁজখবর করা হয়েছিল। এই কয়েকদিনের মধ্যেই পুলিশ অফিসার এই কাজে আমাদের অনেকেই সাহায্য করেছেন। যখন মনে হচ্ছিল এদের মধ্যে কেউই নয়, তখন গোবিন্দবাবুর ওপর আমার সন্দেহটা বাড়ছিল। তার উপরে নজর রাখার চেষ্টা করা হয়, কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলে জানা যায় যে উনি সত্যি সত্যি অসুস্থ। তাহলে একমাত্র বাকি রইলেন অরূপবাবু।
এবং বর্ধমানের সেই জমিদারের বড় ছেলে বল্লভ রায়। অরূপবাবুর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে দেখা যায় যে তিনি মাত্র 1.5 মাস আগে কলকাতায় আসেননি। তিনি এসেছেন প্রায় বছরখানেক হয়ে গেল। এখানে এসে তিনি একটি দলের সঙ্গে যুক্ত হন। সেই দলটিও 2 নম্বরই কাজ করে এবং সেই সূত্রেই তার সঙ্গে পরিচয় হয় বল্লভ রায়ের। বল্লভ রায়কে বোধহয় তিনি আসতে বলেছিলেন, আর তাই 6 মাস আগে একবার বল্লভ রায় এসে রুদ্রপ্রসাদ বাবুকে সব কথা জানিয়েছিলেন। কিন্তু রুদ্রপ্রসাদ বাবু ওই মণি বিক্রি করতে রাজি হননি। বাবা তো মণিটা টাকা দিয়ে কিনেছিল। আর তাছাড়া লোকটা যখন এসেছিল তখন আমিও জানি লোকটার ব্যবহার মোটেই ভালো ছিল না। কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন যে অরূপ নিজেই কাজটা করেছে? এরপরেই আসল ব্যাপারটা আমার চোখে পড়ে। এই অরূপবাবু মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে এখানে ওখানে যান। ম্যানেজার গোবিন্দবাবুর সমস্ত কাজ হাতে নিয়েছেন, তাই এটাই স্বাভাবিক। কিন্তু তিনি মাঝে মাঝে কলকাতার একটা বিশেষ জায়গায় যান, যেখানে ওদের গোটা দলের একটা চক্র রয়েছে। তখনই আমার সন্দেহটা হয়। তারপরে ওই ঘরটা ঠিক করিয়েছেন এই কথাটাও আমরা শুনতে পাই। ওই ঘরে গিয়ে আয়নাটার দিকে তাকিয়ে আয়নাটা দেখতে দেখতে আয়নার পেছন দিকটাই আমি একবার টান দিয়েছিলাম, আর আয়নাটা সামান্য নড়ে উঠলেও তখন খোলেনি। বোঝাই যাচ্ছিল যে ভেতরে কোনোভাবে বন্ধ, অথচ ফাঁপা সেটা বুঝতে পারছিলাম। কিন্তু ভাগ্নেবাবু যে আজকে রাতেই কাজটা করবে সে সে কথা আপনি বুঝলেন কি করে? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। 4 দিন আগে সে চুরি করার চেষ্টা করেছিল নীলকান্ত মণি, কিন্তু চুরি করতে পারেনি। তাহলে সেটা আবার চুরি করতে গেল না কেন? কারণ রাতের বেলা ওই ঘরে ঢোকার প্রয়োজন। ওপরের সমস্ত ঘরের চাবি থাকে রুদ্রপ্রসাদ বাবুর কাছে। ওই রকম অবস্থায় উনি যদি চাবি চাইতেন তাহলে হয়তো তার উপরেই সন্দেহ গিয়ে পড়ত। উনি অপেক্ষা করেন। প্রায় 7 দিন পর নিশিকান্তকে দিয়ে ওই ঘরটা পরিষ্কার করার জন্য চাবিটা চান আজ সকালবেলায়। কাল রাত্রে তার সঙ্গে এমনিতেই বল্লভ রায়ের কথা হয়েছে স্টেশনের কাছেই। আজ রাতে ওটা তুলে নিয়ে তারপর কাল ভোরবেলা ওটা বল্লভ রায়কে দিয়ে আসার কথা। পুলিশের পাহারা থাকবেই বাড়িতে, এবং আজ ভোরের দিকে বল্লভ রায়কে বাড়ির আশপাশ থেকেই মনে হয় গ্রেপ্তার করা যাবে। এবার বুঝতে পারছেন কেন আজ রাত্রে আমি এই ঘরে ঢুকেছিলাম? আমি কিছু করিনি, আমায় শুধু শুধু ফাঁসানো হচ্ছে। আমি শুধু দেখতে গিয়েছিলাম ওই নীলকান্ত মণিটা ওখানে আছে কিনা, কিন্তু নীলকান্ত মণিটা ওখানে নেই। ব্যোমকেশবাবু শুধু শুধু আমাকে অপরাধী বানানোর চেষ্টা করেছেন। নীলকান্ত মণিটা ওখানে নেই, কারণ নীলকান্ত মণিটা আছে আমার কাছে। এই যে। কথাটা বলে পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বার করলো ব্যোমকেশ, আর সেই কাগজের টুকরো বার করে এনে সেটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো নীলকান্তমণি। মণিটার নীল আলোর ঝলক চারিপাশে ছড়িয়ে পড়ল। অরূপবাবু হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। এখন যখন ঘরে ঢুকলাম তখন অজিতকে লুকাবার জায়গা দেখতে বলে আমি ওই ঘরের মাঝখানটায় গিয়েছিলাম। কাচের বাক্স তুলে ভেলভেটের কভারটার ভেতরে ভালো করে দেখি। আসলে ভেলভেটের ওপরে যেখানে মণিটা ছিল তার চারপাশে ভেলভেটের মধ্যে খাঁচকাটা বেশ কয়েকটা বড়সড় গর্ত বানানো হয়েছিল। হতে পারে সেটা ভেলভেট যাতে নরম থাকে তার জন্য। সেদিন তাড়াহুড়োর সময় অরূপবাবু যখন মণিটা তুলে নিয়ে গিয়েছিলেন দরজার কাছে, তখন কোনো শব্দ শুনতে পান। তাড়াহুড়ো করতে গিয়ে নীলকান্ত মণিটা তার হাত থেকে পড়ে যায়, অথচ তিনি ভেবেছিলেন সেটা নিচে পড়েছে, কিন্তু সেটা ভেলভেটের মধ্যেই কোনো একটা খাঁজে ঢুকে যায়। উনি তাড়াতাড়িতে কাচের ঢাকনাটা নামিয়ে রেখে ঘরের ভেতরটা খুঁজে দেখেন, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে এবং সমস্যা হতে পারে ভেবে তিনি বেরিয়ে আসেন। কিন্তু পরে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে সেটা তিনি বুঝে উঠতে পারেননি। তাছাড়া আমি এখানে আসার আগে 3 দিন কেটে গিয়েছিল। তার মধ্যে তিনি নানান কাজে সত্যি সত্যিই ব্যস্ত হয়ে পড়েছিলেন। পরে সঠিক সময় কাজটা করবেন ভেবে রেখেছিলেন, কিন্তু তার আগেই আমার ওই আয়নাটার দিকে সন্দেহ হয়ে যায়। আয়নাটা আসলে আমাদের ছায়া দেখায়। ছায়া দেখার বদলে দেখিয়েছিল একটা প্রতিমূর্তি। আয়নাটা খুলে ভেতরে ঢুকে যখন কাচের দিকে এগিয়ে গিয়েছিল তখন ঘরের মধ্যে সাদাটে আলোই আমি দেখতে পেয়েছিলাম আসল অপরাধীকে। এরপর পুলিশের দল নিয়ে গেল অরূপবাবুকে, আর 2 জন পুলিশের দল পাহারায় রইল সেই বাড়িতে। সেদিন ভোরের দিকে বল্লভ রায় পর্যন্ত ধরা পড়লেন। আমরা শেষ রাতের দিকে সেখান থেকে পুলিশের জিপে করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। রুদ্রপ্রসাদবাবু অবশ্য অনেক ধন্যবাদ জানিয়েছিলেন ব্যোমকেশকে, এবং সঠিক সময় তার পারিশ্রমিক পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। আসার সময় রুদ্রপ্রসাদবাবু 2 ছেলে
ছেলে বউ এবং নিশিকান্ত সকলেই বেশ খুশি মনে আমাদের বিদায় জানিয়েছিলেন। এমনকি প্রথম দিকে যে শিবানী দেবী রাগত গলায় আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনিও আমাদের সঙ্গে বেশ ভালোভাবেই কথা বললেন। আসলে বেশ বোঝা যাচ্ছিল যে নীলকান্তমণি চুরি হয়ে যাওয়ায় গোটা পরিবারটা কেমন যেন হয়ে গিয়েছিল। এইবার সব কিছু ঠিক হয়ে যাবে। তবে রুদ্রপ্রসাদবাবু বললেন, ব্যোমকেশবাবু, গোবিন্দ অরূপকে একদম পছন্দ করতে পারতো না। অরূপের সঙ্গে কিন্তু তার দেখা হয়েছিল মাত্র 2 বার মতো। তবুও তার মধ্যে সে আমায় কথাটা বলেছিল, আমি গুরুত্ব দিইনি। বুঝতে পারলেন কেন বলেছিলাম গোবিন্দ আমার খুবই বিশ্বস্ত, আর কেন এমন অবস্থার মধ্যেও আমি তার জন্য অপেক্ষা করছি। গোবিন্দবাবুর সঙ্গে আমি কথা বলেছি। তার বাবা সত্যি সত্যিই একজন জহুরি ছিলেন। তিনিও ভালো মানুষ। তবে ডাক্তার জানিয়েছে যে খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে যাবেন। তারপর আবার আপনাদের সঙ্গে আপনাদের কাজ করতে পারবেন। গোবিন্দবাবুর অনুপস্থিতির জন্যই তো আপনার এত বড় ক্ষতি হচ্ছিল। সবটাই ঠিক যখন হয়ে গেছে তাহলে তার কোনো চিন্তা নেই। তাহলে আমরা এবার চলি রুদ্রপ্রসাদবাবু। বালিগঞ্জ থেকে বেরোবার সময় সূর্য পূর্ব আকাশে উঠতে শুরু করেছিল। বাড়ি যখন এলাম তখন সূর্য বেশ খানিকটা উঠে গেছে। বাড়িতে ঢুকছি, দেখি বৌঠান ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ মুখ তুলে বলল, রুদ্রপ্রসাদবাবুর কাজ হয়ে গিয়েছে। বলেছিলাম না, কাল সূর্য ওঠার আগে আগেই ওই নীলকান্ত মণিটা আমি খুঁজে বার করব। বৌঠান আর কিছু বলল না। আমরা আসা মাত্র আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম ওপরের দিকে। আর মনে মনে ভাবতে লাগলাম, ওই কাচের আয়নার মধ্যে থেকে যে অপরাধী ভেতরে ঢুকতে পারে সে কথা আমি নিজেও কখনো কল্পনাতেও ভাবিনি। ব্যোমকেশের কাছে সমস্ত কথা ভালো করে শুনতে হবে আর তারপর লিখে রাখতে হবে। পরে কখন কাজে লাগবে তার তো কোনো ঠিক নেই। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।